আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তরঙ্গ চ্যাপ্টারের আরেকটা অধ্যায়ে আপনাদেরকে আরেকটা ক্লাসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। সোমবার সন্ধ্যা 7টা তরঙ্গের ক্লাস। তো আমার সাথে অলরেডি অনেকে জয়েন করছেন। অনেকদিন ধরে নামগুলো পড়া হয় না। আজকে একটু নাম পড়বো। ওকে। তো আমার সাথে অলরেডি অনেক অনেক মানুষ জয়েন করে ফেলছেন। প্রথম কমেন্টটা ছিল হচ্ছে সাবিতুল ইসলাম, তারপর লাবিব হোসেন, ঋত্বিক দাস, বিজয়, ইফরাত জাহান, এলিমা, নিলয় দাস 2137, মাহিম 0980। হ্যাঁ, তারপর লাবিবের নাম তো পড়লাম। এরপর আছে হচ্ছে সাদিয়া আক্তার, স্বর্ণালী, রিজু তালুকদার। ওকে। তারপর আছে ওম্মে নাদিয়া সুলতানা জারিন, নামটা ছোট হয়ে গেছে। কুপা শামসু, ভাই গত ক্লাসে আমার ভুল হয়েছে, মাফ করে দিয়েন। হ্যাঁ, কিন্তু এই কমেন্টে আবার বারবার করেন না, তাহলে কিন্তু এই ক্লাসেও আপনার ভুল হয়ে যাবে। শ্রাবন্তী হালদার বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুহানা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নিষ্কৃতি নিষ্কৃতি হ্যাঁ, ওর নাম নিষ্কৃতি কেন? আচ্ছা, তহিরুল। আচ্ছা, তহিরুল। ওকে। ইসরাত জাহান আবারও চলে আসছে। তাসনিম আসছে, লামিয়া আক্তার আসছে, জয়শ্রী আসছে, শিমলা আসছে, আহ সারা আসছে। ওকে ওকে, মাহিম আসছে, রিজু তালুকদার, মিসেস জুবাইদা আক্তার জুই, রুমানা ইসলাম, চৈতি। ওকে। শুধু মেয়েরাই জয়েন করছে, ছেলেরা জয়েন করে নাই আজকে। এটা কি মেয়েদের ক্লাস? না, এটা ছেলেদের ক্লাস, সরি। এটাতে সবাই আসছে। আচ্ছা। তো সেজুতি আফরিন আছে, তাসমি আছে, সাকিবুল হাসান, এই যে একটা ছেলে পাওয়া গেছে, সাকিবুল হাসান আছে। সাকিব আল হাসান হইলে হয়ে যেত, তাই না? আচ্ছা। অনেকে আমরা জয়েন করে ফেলছি, আর গল্প না করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরেডি মনে হয় একই কোশ্চেন একবার বলে ফেলছি। তো আজকে আমাদের তরঙ্গের ক্লাস। আজকে আমি অনেকটুকু রিল্যাক্স, আজকে আমার পড়ানোর খুব বেশি কিছু নাই, মানে টপিক কম আর কি। তো আমার দেখছেন, টপিক কম বলা শেষে বোর্ড বান্দাবি করা শুরু করেছে। অটো হচ্ছে সামনে পিছে যাতায়াত করতেছে। একজন বলছে ভাইয়া আমি আগের ক্লাস করি নাই, এইটা কি করব না? এটা করতে পারেন, সমস্যা নাই, নাও করতে পারেন। আচ্ছা, আমার 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 অটোমেটিক্যালি কেন চলে যাচ্ছে? অটোমেটিক কেউ একজন ভাইয়া একটু আসলে ভালো হয়, আমার স্লাইড গুলো অটোমেটিক্যালি মুভ করতেছে, আমি জানি না কেন। ওকে। তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারের 7 নাম্বার ক্লাস। স্লাইড অটো চলে যাচ্ছে সামনের দিকে, মানে কি কিছুতে টিপ করে আছে? আমি জানি না। এই বাটন না, টিপ করা নাই। এটা তাই তো। ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা কি কি জিনিস নিয়ে ডিসকাস করবো সেটা প্রথমেই বলে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে কেন এই ক্লাসটা করব, কি জন্য করব, কেন 1.5 ঘন্টা অযথা নষ্ট করব জীবন থেকে। এই 1.5 ঘন্টায় আপনি কি করতে পারতেন? আপনার প্রিয়জনের সাথে কথা বলতে বলতে 1.5 ঘন্টা কাটাইতে পারতেন, একটা এফেক্টিভ টাইম হতো। 1.5 ঘন্টা একটা মুভি দেখতে পারতেন, অথবা হচ্ছে 1.5 ঘন্টা আপনি বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারতেন। আপনি ধরেন হচ্ছে উনো খেলতে পারতেন, হ্যাঁ, 29 না 69 কি জানি বলে, ওইটা দাবা খেলতে পারতেন, একটা ক্রিকেট ম্যাচ দেখতে পারতেন, ফুটবলের একটা ম্যাচ দেখতে পারতেন। এত কিছু ছেড়ে আপনি যে 1.5 ঘন্টা এই তরঙ্গ, এই তার কাঠি, ফ্রিকোয়েন্সি, বেগ, এগুলা নিয়ে যে কাটাবেন, কেন কাটাবেন সেটা হচ্ছে আমরা আজকে প্রথমেই বলে দিচ্ছি। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কাজ করব হচ্ছে 2টা টপিক নিয়ে। এই 2টা টপিকের মধ্যে মানে একত্রে বলা হয় বায়ু স্তম্ভের কম্পন। অর্থাৎ 2 ধরনের নল থাকে। একটা নল থাকে যেটা হচ্ছে একটা মুখ খোলা, একটা মুখ বন্ধ। সো খোলা মুখে সাউন্ড তৈরি করলে কিরকম সাউন্ড তৈরি হয়, কিরকম ফ্রিকোয়েন্সি তৈরি হয়, সেই রিলেটেড স্টাডি। আর আরেকটা হচ্ছে যে একটা নলের সামনের মুখও খোলা, পিছের মুখও খোলা, দুইটাই হচ্ছে খোলা। এই যে একজন খালি কমেন্ট করেই যাচ্ছে, ও তো অনেক সুন্দর কমেন্ট করতেছে, তো ওকে আমি একটু সৌন্দর্য প্রদান করি। এই যে কে সেই ব্যক্তি, হ্যাঁ, ওকে তো আমি অনেক, ও এতবার যেহেতু কমেন্ট করেছে, ওর কমেন্ট শুরু হয়েছে, শেষ আর হয় না। হ্যাঁ, যখন তার কমেন্ট শেষ হবে তখন সেও শেষ হয়ে যাবে। ওরে আল্লাহ, শেষই হয় না, মাউস উঠাইতে উঠাইতে তাকে পাওয়া যাচ্ছে না। ওরে আল্লাহ, কি করছে, পুরা ব্লক করে ফেলছে। আহ, এই তো। ওর নাম হচ্ছে সাইদ। ওকে। আমি এই ইয়াটা একটু স্ক্রিনশট তুলে রাখি। ও হচ্ছে ক্রিমিনাল অফেন্স করে ফেলছে। আমি এটা একটু তুলে রাখবো যেন ওর ওর এই ব্যাপারটা জানানো হয়। ওকে, ঠিক আছে। তো আমরা আমরা আমাদের আমরা আমাদের পড়াশোনাতে চলে আসি।
তো আজকে আমরা বেসিক্যালি কি নিয়ে কাজ করব? আজকে আমরা বেসিক্যালি কাজ করব হচ্ছে আমাদের এই ২২ স্তম্ভের কম্পন নিয়ে। তো আমি খুব বেশি কথা বলব না। এখন থেকেই শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস করার জন্য আজকের ক্লাস করার জন্য আজকের ক্লাস করার জন্য হচ্ছে খুলে দিব। মানে এখান থেকে এটা খুলে দিব, তাই তো? ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস করার জন্য আর লাগবে না, ওসব ছাড়াই হবে, সমস্যা নেই। আজকের ক্লাস করার জন্য কি আমাদের স্পেশাল কিছু লাগবে কিনা, আগের ক্লাসের থিওরি লাগবে কিনা? খুব বেশি কিছু লাগবে না। আমাদের শুধু ২-৩টা জিনিস জানলেই হবে। একটা হচ্ছে আমরা যেটা জানি v is equals to f ল্যামডা। এটা কি ছিল? কম্পাঙ্ক। এটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গের বেগ। এটা জানলেই হবে। তারপর মানে প্রিভিয়াস বা হচ্ছে ফিরে দেখা, যেটা আমরা অলওয়েজ বলে থাকি, সেই জিনিসটাই লিখতেছি। তো ফিরে দেখা স্লাইডে আমরা বলবো যে আমাদের খুব বেশি কিছু আজকে জানা লাগবে না, অল্প কয়টা জিনিস জানলেই হবে। এই অল্প কয়টা জিনিসের মধ্যে একটা হচ্ছে v ইকুয়ালস টু f ল্যামডা, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ২ নাম্বার ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে উপসুর কি ছিল। লাস্ট ক্লাসে আমরা উপসুর নিয়ে কথা বলছিলাম, তাই না? আরেকটা জিনিস ছিল হচ্ছে হারমোনিক বা সমমেল। তো এই ৩-৪টা জিনিস জানলেই মোটামুটি আমাদের আজকের ক্লাস আমরা ভালো করে করতে পারবো। ঠিক আছে? তো ভাইয়া অনেকে ক্লাসে ভাইয়ারা বলে যে মাত্রাতিরিক্ত স্প্যামিং করলে নাকি কল দেওয়া হবে, এই কল কি করা হয় কিনা? এই কল যদি কেউ করেন তা মানে যে স্প্যামিং করলে তারপর বুঝতে পারবেন না, হয়তো বুঝতে পারবেন না। ওকে ওকে। তো আমরা উপসুর নিয়ে কথাবার্তা বলেছিলাম গত ক্লাসে, যে আমাদের যদি একটা যন্ত্র থেকে বা কোনো একটা জায়গায় একাধিক ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তাহলে সব থেকে ছোট যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি হচ্ছে মূল সুর। আর এরপর এর থেকে প্রথম বড় যে ফ্রিকোয়েন্সিটা, এটাকে প্রথম উপসুর। তার থেকে বড় ফ্রিকোয়েন্সি দ্বিতীয় উপসুর, তার থেকে বড় ফ্রিকোয়েন্সি তৃতীয় উপসুর। এভাবে চলতে থাকতো। এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। আরেকটা ছিল হচ্ছে হারমোনিক। তো সব থেকে কম যে ফ্রিকোয়েন্সি শব্দটা পাওয়া যায়, এটাকে আমরা মূল সুর যদি বলি, তাহলে সেটার দ্বিগুণ যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এটাকে দ্বিতীয় হারমোনিক। ৩ গুণ যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে তৃতীয় হারমোনিক। এভাবে এন গুণ যদি কোনো ফ্রিকোয়েন্সি থেকে থাকে তাহলে এন তম হারমোনিক বলা হয়ে থাকে। সো উপসুর, হারমোনিক আর v ইকুয়ালস টু f ল্যামডা, এই ৩টা জিনিস যদি আমরা জানি তাহলে মোটামুটি আমরা সবকিছুই আজকের ক্লাসে ইনশাআল্লাহ বুঝতে পারবো। ঠিক আছে? ওকে। তাহলে আমরা শুরু করি। ১ম এ বায়ুস্তম্ভের কম্পন। এখানে অনেক কিছু কথাবার্তা বলা আছে। আপনারা অলরেডি জানেন যে আমি আসলে এভাবে বিল্ট ইন স্লাইড থেকে পড়াতে আনকমফোর্টেবল ফিল করি। আমি আপনাদেরকে ডাটা থেকেই দেখাবো। সো বায়ুস্তম্ভের কম্পন। আমরা ফার্স্টে চিন্তা করব বায়ু স্তম্ভের কম্পন এটা আসলে কিভাবে পড়া বা স্টাডি করা সম্ভব। তো বায়ুস্তম্ভের কম্পনের মধ্যে ২ ধরনের স্টাডি হইতে পারে। ২ ধরনের স্টাডি হইতে পারে। একটা হচ্ছে এক মুখ বদ্ধ নল। একটা হচ্ছে একমুখ বন্ধ নল, আর একটা হচ্ছে উভয় মুখ খোলা নল। সো দুইটা ওয়েতে আপনি হচ্ছে এই স্টাডিটা করতে পারেন, বা এখানে স্টাডির মধ্যে আসলে ২টা পার্ট, সেটা আমরা বলবো। একটা হচ্ছে একমুখ খোলা নলে কম্পন, আর একটা হচ্ছে উভয় মুখ খোলা নলে কম্পন। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কিরকম, আমরা একটা চিত্র আঁকবো। চিত্র আঁকলে ব্যাপারটা খুব ভালো বোঝা যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। এখন দেখেন তো ভাইয়া, এই ২টা জায়গার মধ্যে একটু আমরা যদি কম্পারিজন করি, এইটা একটা নল, এইটাও একটা নল। এই নলের আমরা এই প্রান্তটা দেখতেছি কি খোলা, আর এই প্রান্তটাকে আমরা কি দেখতেছি, এই প্রান্ত হচ্ছে বন্ধ করা। মানে এই প্রান্তটা পরিবেশ থেকে বা বাইরে থেকে আলাদা করা বা বন্ধ করা, সিল করা। তাহলে এইটাকে বলা হয় একমুখ বন্ধ নল। কিন্তু এই নলটার দেখেন এই প্রান্তটাও খোলা,
আবার এই প্রান্তটাও দেখেন খোলা। তাহলে এইখানে যেহেতু দুই মুখটাই খোলা বা দুইটা প্রান্তই খোলা, তাহলে এটাকে বলা হয় উভয় মুখ খোলা নল। ঠিক আছে? আচ্ছা। সো একজন আমাকে বলছে যে ব্যাকগ্রাউন্ড স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কি পরিবর্তন করে দিবেন? সম্ভব না ভাইয়া। এই ব্যাকগ্রাউন্ডটা আছে বলেই ভাইয়া ক্লাস নিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডের প্রতি আলাদা একটা আবেগ আছে। এই ব্যাকগ্রাউন্ডটাতে পড়াইতে গেলে মনে হয় ফিজিক্স পড়াচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড না নিলে মনে হয় যে বাংলা পড়াচ্ছি, ইংলিশ পড়াচ্ছি, ভূগোল পড়াচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু একটা আছে। যেটা হচ্ছে ফিজিক্সকে ফিজিক্স ফিল করাইতে সাহায্য করে। দ্যাটস ওয়াই আমি যতদিন আছি ইনশাআল্লাহ এই ব্যাকগ্রাউন্ডে ফিজিক্স পড়তে হবে। ওকে, তো আমার সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন? আমাকে কি সবাই দেখতে পাচ্ছেন? একটু যদি পান ভাইয়াকে কষ্ট করে কমেন্ট করে জানায়েন। আমাকে একজন কমেন্ট করছে। আ ওর নাম আচ্ছা নামটা আমি বলব কিনা কনফিউজড। ভাইয়া প্রায় ১৭ বছর আগে আজকে এরকম দিনে আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা। তো আজকে আপনার জন্মদিন, শুভ জন্মদিন আপনাকে। ওকে, ওকে। সেরা ব্যাকগ্রাউন্ড, সেরা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। ওকে, ঠিক আছে। তাহলে ডান। আমরা তাহলে শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার। তাহলে আমরা বেসিক্যালি দেখবেন ছোটবেলায় বাঁশি বাজাতাম না? ওই যে ছোটবেলায় যখন আমরা বাচ্চা ছিলাম ৪, ৫, ৬ বছরের বাচ্চা, তখন ঈদের সময় মেলায় গেলে বা বিভিন্ন সময় যখন মেলা হইতো, মেলায় গেলে আমরা বাঁশি কিনতাম। ফু দিতাম, বাঁশি বাজতো। তো বাঁশিগুলো দেখবেন ২ রকমের হয়ে থাকে। কোনো বাঁশি থাকে আ যেই বাঁশিগুলোর হচ্ছে এক প্রান্ত আটকানো থাকে। আপনি এদিক দিয়ে ফু দেন, ফলে ওইখানে বাঁশি বাজতে থাকে। আবার কোনো বাঁশি দেখবেন যেদিক থেকে ফু দিই ওই মুখ তো খোলা থাকতেই হবে। অপর প্রান্ত বা অন্য মুখটাও হচ্ছে খোলা থাকতে হবে। তাহলে এই ধরনের বাঁশিকে বলা হয় উভয় মুখ খোলা বাঁশি বা উভয় মুখ খোলা নল। তাহলে এইখানে কি ধরনের সাউন্ড তৈরি হয়, কি ধরনের ফ্রিকোয়েন্সি, উপসুর, অনুসুরগুলা কিরকম হয় বা উপসুরের সাথে হারমোনিকের রিলেশন কিরকম থাকে আর উভয় মুখ খোলা নলের মধ্যে আমাদের উপসুর, হারমোনি গুলা কিভাবে তৈরি হয়, রিলেশন গুলো কিভাবে থাকে সেটা আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ বের করব। ঠিক আছে? একজন বলছে এই ব্যাকগ্রাউন্ডের প্রতি আবেগ থাকার কারণ কি? এটা অলরেডি বলছি। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফিজিক্স পড়াইলে মনে হয় ফিজিক্স পড়াচ্ছি। নাইলে মনে হয় অন্য কিছু পড়াচ্ছি। দ্যাটস হোয়াই এটা হচ্ছে আবেগ। ফিজিক্সকে যারা ভালোবাসে তাদের প্রতি আবেগ। হ্যাঁ? ফিজিক্স নিয়ে সবকিছুর প্রতি ভাইয়ার আবেগ। আমার বাসায় ফিজিক্সের যে কত বই আছে মানে আমি নিজেও জানি না। কত বাইরে রাইটারের বই দিয়ে মানে আমার একটা শুধু মানে ধরেন একটা শোকেজের অর্ধেক শুধুমাত্র ফিজিক্সের বই। তা শুধু বাইরে রাইটার। মানে যদি আমি ফিজিক্সের বই টোটাল যদি চিন্তা করি তাহলে একটা শোকেসও আঁটবে না। নট নেসেসারিলি সবকিছু আমি পড়ছি। অনেকগুলা দেখাইছে কিছু পেজ পড়ছি। অনেকগুলা পুরা বইটাই নতুন রয়ে গেছে এখনো মলাট মানে নতুন মলাট এখনো খুলে দেখা হয় নাই। বাট এই যে বললাম ফিজিক্সের প্রতি আবেগ, নীলক্ষেতের কাছাকাছি যদি যাই তখন হচ্ছে ফিজিক্সের কিছু না কিছু একটা আমার আলহামদুলিল্লাহ কেনা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে আর কথা না বাড়াই। আমরা ১ম এই দেখব যে একমুখ খোলা নলে সাউন্ড গুলো কিভাবে তৈরি হয়। সো আমরা যেকোনো কাজের শুরুতে যেকোনো ভাই স্যার আপনি অনুসুর কথাটা ভুলে বলছি। আসলে অনুসুর না আমরা উপসুর আর হারমোনিক এই ২ টা জিনিস নিয়ে আজকে দেখব যে এক মুখ খোলা হলে উপসুর হারমোনিক কিরকম হয়, উভয় মুখ খোলা হলে কিরকম হয়। সো আমরা আজকের এই মোমেন্ট থেকে আজকের ক্লাসে এই মোমেন্টটাকে আগামী ১৫ মিনিট খুব সিরিয়াসলি পড়বো। তাহলে আমাদের অনেক বড় একটা টপিক শেষ হয়ে যাবে। তারপর ৫ মিনিট গল্প করব। সো আগামী ১৫ মিনিট পড়াশোনা করার জন্য সবাই কি রেডি? রেডি? ওকে। তো আমরা এখন পড়ব হচ্ছে এক মুখ খোলা নল। এইটাকে চাইলে আপনি এক মুখ বন্ধ নলও বলতে পারেন। এইটা নিয়ে আমরা এখন স্টাডি করব। এখন বলতে পারেন যে ভাইয়া একবার লিখলেন এক মুখ খোলা নল, আরেকবার লিখলেন এক মুখ বন্ধ নল। ভাই দুইটা তো ২ রকম হয়ে গেল। না, চিন্তা করেন তো এক মুখ খোলা নল মানে কি অপর মুখ বন্ধ। সো একটা পড়লে অপরটা মানে এক মুখ খোলা নল বললেও ব্যাপারটা কারেক্ট, এক মুখ বন্ধ নল বললেও ব্যাপারটা কারেক্ট। আচ্ছা, সো আমরা এইখানে দেখব যে ভাইয়া আমরা কয়েকটা সিনারিও আঁকবো। ঠিক আছে? কয়েকটা সিনারিও আঁকবো। ধরেন এইটা একটা সিনারিও, এইটা একটা সিনারিও। ফার্স্টে আমরা ১ম সিনারিওটা নিয়ে কাজ করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। সো আমি এইখান থেকে সাউন্ড তৈরি করতেছি। এইখান থেকে সাউন্ড তৈরি করতেছি। সো সাউন্ড যদি আমার এদিক থেকে তৈরি হয় লাইক আমি এখান থেকে একটা সাউন্ড তৈরি করতেছি।
সাউন্ড স্পিকার। তাহলে এই সাউন্ডটা কি সামনে নলের মধ্যে দিয়ে যেতে থাকবে। এখন এই সাউন্ডটা সামনে যে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে আবার ফেরত আসবে। সামনে যে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে আবার ফেরত আসবে। তাহলে যেই সাউন্ড যাচ্ছে সেই সাউন্ডটাই ধাক্কা খেয়ে ফেরত আসতেছে। তাহলে এখানে কি একটা স্থির তরঙ্গ তৈরি হবে, তাই না? যেই সাউন্ড যাচ্ছে সেটাই ধাক্কা খেয়ে আবার ফেরত আসছে, একটা স্থির তরঙ্গ তৈরি হবে। এখন স্থির তরঙ্গ যখন তৈরি হয়, স্থির তরঙ্গ যখন তৈরি হয় এখানে দুইটা ইস্যু থাকে। একটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, আরেকটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। একটা হচ্ছে আপনার নিস্পন্দ বিন্দু, এই কি হয়ে গেল, এখানে একটা হচ্ছে নিস্পন্দ বিন্দু আর একটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। খেয়াল করে দেখেন এই দুই মাথায় মানে যেদিক দিয়ে সাউন্ডটা প্রবেশ করতেছে ওইখানে সাউন্ডটা অনেকটুকু বড় রেঞ্জে কাঁপা সম্ভব, কারণ এই জায়গাটা খোলা, খোলা জায়গায় বাতাসের অণুগুলো অনেক বড় রেঞ্জে কাঁপতে পারবে। কিন্তু এই প্রান্তটার কথা চিন্তা করেন, এই প্রান্তটা তো বন্ধ, এই প্রান্তটা তো ওই পারে যেতে পারতেছে না, তাহলে এই প্রান্তের জন্য কাঁপাটা কষ্ট। তাহলে যেটা হয় এখানে তৈরি হবে হচ্ছে নিস্পন্দ বিন্দু, এখানে তৈরি হবে নিস্পন্দ বিন্দু, আর এই প্রান্তে তৈরি হবে হচ্ছে সুস্পন্দ বিন্দু। এখন সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু আপনাদের যদি মনে থেকে থাকে, ভাইয়া একটু এঁকে দেখাই তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে। আমাদের সিস্টেমটা কিরকম হইতো মনে আছে? আমরা যেই সকল জায়গায় অনেক বড় রেঞ্জে কাঁপতে পারি ওই সকল জায়গাকে বলতাম হচ্ছে সুস্পন্দ বিন্দু। এই সকল জায়গাগুলোকে আমরা বলতাম সুস্পন্দ বিন্দু। আর যে সকল জায়গাগুলোতে কাঁপতে পারতো না সেই সকল জায়গাগুলোকে আমরা বলতাম নিস্পন্দ বিন্দু। তাহলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই দিক থেকে সাউন্ড পাঠাচ্ছি, এই সাউন্ডটা গেল 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 ধাক্কা খেয়ে আবার এই সাউন্ডটাই ফেরত আসলো। তাহলে যদি ফেরত আসে ধাক্কা খেয়ে তাহলে দুইটা ওভারল্যাপ করে কি প্রতিফলিত স্থির তরঙ্গ তৈরি হয়। প্রতিফলিত স্থির তরঙ্গ যখন তৈরি হবে তখন অবশ্যই সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুগুলো থাকবে। এখন সুস্পন্দ বিন্দু কোথায় হবে? যেখানে সব থেকে ভালো কাঁপতে পারে সেখানে সুস্পন্দ বিন্দু হবে। কোথায় সব থেকে ভালো কাঁপা সহজ? আমি যদি চিন্তা করি এই প্রান্ত, এই প্রান্তটা আটকানো, তাহলে এখানে তো ভালো জোরে কাঁপা পসিবল না। কিন্তু এই প্রান্তগুলো হচ্ছে খোলা, তাহলে এই প্রান্ত হচ্ছে সুস্পন্দ বিন্দু হওয়ার চান্স সব থেকে বেশি। তাহলে এখানে তৈরি হবে সুস্পন্দ বিন্দু, এবং এই প্রান্ত যেহেতু আটকানো তাহলে এখানে কাঁপা সব থেকে কঠিন, তাহলে এইখানে হবে নিস্পন্দ বিন্দু। তাহলে দেখেন সুস্পন্দ বিন্দু এরপরে কি হয়, একটা নিস্পন্দ বিন্দু, তারপর আবার সুস্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ আবার এইটাও কি সুস্পন্দ, এইটা নিস্পন্দ আবার এইটাও কি নিস্পন্দ। তাহলে একটা থাকে সুস্পন্দ তারপর নিস্পন্দ, একটা সুস্পন্দ একটা নিস্পন্দ। তাহলে আমাদের সব থেকে সহজ কেসটা কি হইতে পারে? সব থেকে সহজ কেসটা হইতে পারে এই সুস্পন্দর পরে একটা নিস্পন্দ বিন্দু। দেখেন একটা সুস্পন্দর পর একটা নিস্পন্দ বিন্দু হয়, তো আমরা চিন্তা করলাম এখানে একটা সুস্পন্দ তৈরি হইলো, এখানে একটা নিস্পন্দ তৈরি হইলো। তাহলে এইটা হচ্ছে সব থেকে সিম্পল কেস। এই সিম্পল কেসে আমার এখানে কতটুকু দৈর্ঘ্য আছে ধরলাম, আমার এই নলটার দৈর্ঘ্য হচ্ছে এল। এখন এল দৈর্ঘ্যে তরঙ্গ মানে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আসছে? আমরা এখানে কি একটা পুরো তরঙ্গ দৈর্ঘ্য পাইছি? অ্যান্সার হচ্ছে না। খেয়াল করে দেখেন তো ভাইয়া, এইটুকু জায়গার মধ্যে আসলে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়? পুরো এইখান থেকে শুরু করে আমি যদি একটু বলি, এই পুরাটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে হচ্ছে অর্ধেক, তাহলে এখানে কি তারও অর্ধেক মানে λ/4। তাহলে এই λ/4 সেইটুকু হচ্ছে এখানে আসছে। তাহলে এখানে হচ্ছে λ/4 পরিমাণ আসছে। তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ λ1 যদি বলি সেটা আসলে কার সমান? 4l, নরের দৈর্ঘ্যের 4 গুণ, সেটা হচ্ছে ল্যামডার সমান। এখন আমরা জানি উই নো v is equals to f lambda। তাহলে এখান থেকে যদি আমাকে f বের করতে বলে f1, সেটা হচ্ছে v ডিভাইডেড বাই λ1, তার মানে v ডিভাইডেড বাই 4l। তাহলে এইটুকু আমি বের করে রাখলাম যে আমার প্রথম ক্ষেত্রে মানে সব থেকে সিম্পল কেসে আমার কতটুকু ফ্রিকোয়েন্সি তৈরি হইতে পারে সেটা আমরা বের করে রাখলাম। v হচ্ছে তরঙ্গের বেগ, ঠিক আছে? আমি তো আপনাদেরকে অনেক সময় মোটিভেট করি, তাই না? যে লাস্ট ক্লাসে শেষে আপনাদেরকে অনেক গল্প টল্প বলছিলাম, আমার নিজের খেয়াল নাই।
কিন্তু যতটুক মনে পড়ে, কারণ আমার তো আসলে অনেকগুলা কোর্সে ক্লাস নেওয়া লাগে, তো কখন কাদের কোর্সে কি বলছে এটা আসলে খেয়াল থাকে না অনেক সময়। আর যতটুক মনে পড়ে লাস্ট ক্লাসে আপনাদের সাথে গল্প করছিলাম। কিন্তু এখন আপনি যে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি কি দ্বারা মোটিভেট হই, মানে আমারও তো মোটিভেশন লাগে তাই না? তো যেমন এই যে আপনাদের একটা ফ্রেন্ড একটা কমেন্ট করছে, এই কমেন্টটা দেখে আমি মোটিভেট হয়েছি, মোহাম্মদ মুন্না মিয়া। ও নর্মালি আমি একই কমেন্ট করলে বিরক্ত হই, কিন্তু ওরা একই কমেন্ট করার পর আমার দেখতে ভালো লাগতেছে। ও বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি সবগুলো ক্লাস শেষ করেছি, আমার অনেক ক্লাস জমে গিয়েছিল ফিজিক্সে। এই কমেন্টটা দেখে ভাইয়া মোটিভেটেড হইলাম। তো এই যে ভাইয়া এত কষ্ট করে মোটিভেশন দিচ্ছি, এত কষ্ট করে আপনার জন্য আইডিয়া বের করতেছি, এটা যদি একজনের লাইফেও কিছুটা ইম্প্যাক্ট ফেলে, তাহলে বুঝবো যে না আমি আসলে যা চিন্তা করছি, যা বলতেছি, এটা কারো না কারো লাইফে একটু হলেও হেল্প করছে, উপকার করছে, তার লাইফকে তার স্বপ্নের দিকে নিয়ে যেতে হেল্প করছে। তো এই কমেন্ট গুলো আমাদের কাছে খুব ভালো লাগে। এবার আরেকটা কমেন্ট আমি দেখলাম, রাফা বলছে আমার প্রচন্ড জ্বর ভাইয়া, তারপরে ভাইয়ার ক্লাস করতে এসে গেছি। তো এই কমেন্ট গুলো খুবই ইন্সপায়ারিং, এটা আমাকে মোটিভেট করে পার্সোনালি যদি বলি। তো আমরা এখানে কি করছি পুরো ব্যাপারটা আরেকবার বলি। সো আমার একটা নল আছে, এই নলটাকে আপনি একটা বাঁশির মতো চিন্তা করেন। আপনি এখানে ফু দিছেন, তো নর্মালি তো মনে হয় ভাই বাঁশির মধ্যে ফু দিলে তো ফুটা আমি দিলাম শেষ হয়ে গেল, কিন্তু এখানে এইরকম কেস না। এখানে একই সাউন্ড বারবার বারবার পাঠানো হচ্ছে। মানে ধর আপনি একটা সাউন্ড করলেন পি, পি করে শেষ না, পি করে ধরেন আপনার সামনে একটা নল আছে, এখানে একটা নল আছে, তো এই নলটার মধ্যে আপনি এভাবে দিচ্ছেন পি, তা আপনি যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে কি আপনার সাউন্ডটা, এই সাউন্ডটা কি যাচ্ছে 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 যাচ্ছে, এটাই কি ধাক্কা খেয়ে আবার ফেরত আসতে 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 আসতে, তাহলে উপর থেকে যাচ্ছে নিচ থেকে আসছে, এই দুইটা মিলে কি উপরিপাতন হবে। উপরিপাতন হয়ে কি তৈরি হবে, একই ধরনের তরঙ্গ যেটা যাচ্ছে সেটাই ধাক্কা খেয়ে ফেরত আসছে। একই ধরনের জিনিস যদি দুই পাশ থেকে এসে উপরিপাতিত হয়, অবভিয়াসলি কি তৈরি হয়, স্থির তরঙ্গ তৈরি হয়। স্থির তরঙ্গে কি থাকে ভাইয়া, সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু, যেই পয়েন্টে সব থেকে বেশি জোরে কাঁপে সুস্পন্দ বিন্দু, যেখানে বিস্তার একেবারেই জিরো থাকে নিস্পন্দ বিন্দু। তাহলে আমাদের নিশ্চয়ই এখানে সুস্পন্দ নিস্পন্দ তৈরি হবে। এখন নিস্পন্দ কোথায় তৈরি হয়, যেখানে কাঁপাটা সব থেকে কঠিন, যেই প্রান্তটা আটকানো এখানে কাঁপা সব থেকে কঠিন, দ্যাটস এটা নিস্পন্দ। সুস্পন্দ কোথায় তৈরি হয়, যেখানে কাঁপা সব থেকে ইজি, সবচেয়ে বড় রেঞ্জে কাঁপতে হবে, এটা কোথায়, একদম খোলা প্রান্তে। তাহলে এইখানে সুস্পন্দ এখানে নিস্পন্দ যদি হয়ে থাকে, তাহলে সবচেয়ে সহজ কেসটা হইতে পারে কি, আমরা সুস্পন্দ নিস্পন্দর আগের কেসগুলা থেকে দেখলাম যে একটা সুস্পন্দর পর একটা নিস্পন্দ হয়। হইতে পারতো সিনারিটা এরকম যে একটা সুস্পন্দ, এখানে সুস্পন্দ তৈরি হয়েছে, তারপর কিছু দূর যায় এখানে একটা নিস্পন্দ বিন্দু তৈরি হয়েছে, সেই নিস্পন্দ বিন্দুটা এটাও হইতে পারতো, এটাও পসিবল। কিন্তু সব থেকে সহজ কেস যদি চিন্তা করি, একটা সুস্পন্দ বিন্দু ঠিক তারপরই নিস্পন্দ বিন্দু, তো এই যে সুস্পন্দ এটা নিস্পন্দ, এইভাবে হচ্ছে স্ট্রাকচারটা, এটা সব থেকে সিম্পল কেস। তো ওই সিম্পল কেসে আমরা দেখলাম এখানে আসলে ল্যামডা 4 ভাগের 1 ভাগ আসছে, কারণ এই পুরোটা মিলে একটা ল্যামডা, ল্যামডা, তাহলে এখানে তার অর্ধেক মানে ল্যামডা/2, তারও অর্ধেক মানে ল্যামডা/4। আমরা এমনও জানি সুস্পন্দ আর নিস্পন্দর মাঝখানে ডিসটেন্স থাকে ল্যামডা/4, তাহলে এইখানে ল্যামডা/4 এটা হচ্ছে নলের দৈর্ঘ্যের সমান, তাহলে ল্যামডা কতটুক, এখান থেকে আমরা এফ কতটুকু সেটা বের করে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা, এলটা দুইটা তরঙ্গের মধ্যে দূরত্ব না হলে আপনি এল পাশে দেন কেন, কি বলছে, কোশ্চেনই বুঝি নাই ভাইয়া। এলটা দুইটা তরঙ্গের মধ্যবর্তী দূরত্ব না হলে আপনার কোশ্চেনটা হয় নাই ভাইয়া, আপনি কি বলছেন আসলে কোশ্চেনটা সেন্স মেক করতেছে না। তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেলাম, এটা ছিল আমাদের ফার্স্ট কেস, ইজিয়েস্ট কেস। এবার দেখেন সেকেন্ড কেস হইতে পারে কি, এটা হচ্ছে ফার্স্ট কেস। এবার আসেন আমরা সেকেন্ড কেসটা নিয়ে একটু চিন্তা করি। সেকেন্ড কেসটা হচ্ছে এরকম, আবারও সেই এল দৈর্ঘ্য আছে, এখানে কি তৈরি হবে, এই প্রান্তে তৈরি হবে হচ্ছে সুস্পন্দ বিন্দু, তাই না? এই প্রান্তে তৈরি হবে হচ্ছে আমাদের সুস্পন্দ বিন্দু, আর এই প্রান্তে তৈরি হবে হচ্ছে আমাদের নিস্পন্দ বিন্দু। সো আমরা প্রথমবার সব থেকে সিম্পল কেসটা দেখছিলাম যে ভাই এখানে সুস্পন্দ এখানে নিস্পন্দ, এটা জাস্ট যোগ করে দিছিলাম। কিন্তু এরকমও তো হতে পারে একটা সুস্পন্দর পর নিস্পন্দ হয়ে সুস্পন্দ হয়ে আরেকটা নিস্পন্দ বিন্দু পাইলাম। অর্থাৎ এর পরের কেসটা হইতে পারে যেটা, সেটা হচ্ছে ধরেন এখানে সুস্পন্দর পর নিস্পন্দরটা এখানেই তৈরি হয়ে গেছে, ঠিক আছে, নিস্পন্দটা এখানেই তৈরি হয়েছে, আবার সুস্পন্দ তৈরি হয়েছে, আবার নিস্পন্দ তৈরি হয়েছে।
কেসটা হইতে পারে এই রকম। তো এইটা হইতে পারে সেকেন্ড পসিবল কেস। সেকেন্ড পসিবল কেস, তাহলে সেটা কি দেখলাম আমরা? এখানে সুস্পন্দ বিন্দু হবে, এটা ফিক্স, কারণ এখানে হচ্ছে সব থেকে বেশি জোরে কাঁপা সম্ভব। এখানে নিস্পন্দ বিন্দু হবে, এটাও ফিক্স, যে এখানে কাঁপাটা সব থেকে ডিফিকাল্ট। কিন্তু এর মাঝে আমি যদি একটু জোরে ফু দিই, আমি প্রথমবার যেভাবে ফু দিচ্ছিলাম, আমি যদি জোরে ফু দিই বা জোরে ফ্রিকোয়েন্সি তৈরি করি, তখন কি হবে? তখন যেটা হবে, এখানে সুস্পন্দ আর নিস্পন্দর মাঝে আবার কিছু সুস্পন্দ নিস্পন্দ ঢুকে যাবে। একটা সুস্পন্দর পর একটা নিস্পন্দ হয়ে আবার সুস্পন্দ আবার নিস্পন্দ, মানে সেকেন্ড কেসটা পসিবল। এই সেকেন্ড কেসে কতটুকু ল্যামডা আসছে দেখেন। আমরা যদি এইভাবে চিন্তা করি, আমি বেসিক্যালি এইভাবে চিন্তা করতে পছন্দ করি। দেখেন, এইটুকু হচ্ছে একটা ল্যামডা বাই 4, এইটুকু হচ্ছে আরেকটা ল্যামডা বাই 4, এইটুকু হচ্ছে আরেকটা ল্যামডা বাই 4। তাহলে টোটাল কয়টা ল্যামডা বাই 4 আসলো? 3টা ল্যামডা বাই 4 আসলো। তো এটাকে আমরা এভাবে না লিখে এভাবে জাস্ট হালকা করে দিই, তো আসলে চিত্রটা খারাপ দেখা যাবে। একটা ল্যামডা বাই 4, দুইটা ল্যামডা বাই 4, তিনটা ল্যামডা বাই 4, একটা ল্যামডা বাই 4, দুইটা, তিনটা ল্যামডা বাই 4। তাই এল সমান সমান আসলে 3টা ল্যামডা বাই 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা 2, সেকেন্ড কেসে ল্যামডা 2 কি 4L বাই 3। জাস্ট আমরা এখানে 4টা গুণ করেছি, 3টা নিচে নামাইছি, তাহলে আমরা মিলাইলাম। এখন F2 কত? F2 মানে হচ্ছে V2, মানে V তরঙ্গের বেগ ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে কত আসলো? V ডিভাইডেড বাই 4L, 3টা নিচে, এটা উপরে চলে আসলো। তাহলে এইটাই দেখেন আমার কি ছিল? F1 যেটা তার 3 গুণ। তাহলে আমার চলে আসলো কি 3F1। দ্যাট মিনস F2 ইজ ইকুয়ালস টু 3F1। F2 ইকুয়ালস টু হচ্ছে 3F1। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটুকু কি ক্লিয়ার? ভাইয়া ভাইয়া আরেকবার একটু রিপিট করি, যে আমি এখানে সাউন্ড করলাম প্রথমবার, তো সুস্পন্দ এখানে, নিস্পন্দ এখানে আমরা বুঝছি। আর একটু যদি জোরে সাউন্ড তৈরি করি, এফোর্টটা বাড়াই দিই, ফ্রিকোয়েন্সিটা বেশি করি, তখন এখন কি হইতে পারে? আগে তুলনায় বেশি ফ্রিকোয়েন্সি তৈরি হবে। সেটা কিভাবে তৈরি হবে সেটা দেখেন। আমার সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু ফিক্স, আর একটু জোরে দিলে ভিতরে আরো কিছু সুস্পন্দ নিস্পন্দ তৈরি হতে পারে। সেকেন্ড কেস, ভিতরে একটা নিস্পন্দ সুস্পন্দ এক্সট্রা অ্যাড হয়ে যাবে। সেটা যদি হয়, আমরা এখানে দেখলাম তো আমাদের এই নলের দৈর্ঘ্যের মধ্যে 3টা ল্যামডা বাই 4 আসছে, বা ল্যামডা আসলে 4L বাই 3। সেটা আমরা নিয়ে আসলাম, এফ মানে ভি বাই ল্যামডা, আমরা পেলাম 3 ইন্টু ভি বাই 4L। ভি বাই 4L ছিল প্রথম ফ্রিকোয়েন্সি, তাহলে তার 3 গুণ আসছে, তাহলে একটু জোরে ফু দিলে 3 গুণ ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হয়। ঠিক আছে, এবার আসেন এর পরের অংশ, থার্ড কেস। থার্ড কেসটা কি হইতে পারে? আমাদের আবারও এখনো কি আছে? সুস্পন্দ বিন্দু আছে, মাঝখানে কি নিস্পন্দ বিন্দু আছে। একটু পর কি হয়েছিল? এখানে একটা নিস্পন্দ, সুস্পন্দ, আবার নিস্পন্দ, সুস্পন্দ। এখন যেটা ঘটা পসিবল সেটা হচ্ছে এই রকম। তাহলে এইবার ঘটনাটা কি ঘটে গেল? এবার ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে, এখানে একটা নিস্পন্দ বিন্দু আসলো, আরেকটা নিস্পন্দ, আরেকটা নিস্পন্দ। তো এই জিনিসপাতিটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। আগেও যেরকম এই একদম তলাতে নিস্পন্দ বিন্দু থাকতো, এখনো নিস্পন্দ বিন্দু আছে। আর একদম টপ পয়েন্টে আগেও সুস্পন্দ ছিল, এখনো সুস্পন্দ আছে। তাহলে একদম ফার্স্ট কেসটা চিন্তা করেন, সুস্পন্দ নিস্পন্দ একদম ডিরেক্টলি কানেক্ট করে দিছি। তারপরে কি হয়েছে? এখানে একটা নিস্পন্দ বিন্দু ঢুকে গেছে, এখানে একটা নিস্পন্দ বিন্দু ঢুকে গেছিল। তারপর আরো জোরে ফু দিছি, এখন কি আরেকটা নিস্পন্দ বিন্দু ঢুকবে, দুইটা নিস্পন্দ বিন্দু এক্সট্রা অ্যাড হয়েছে। এবার যদি আপনি চিন্তা করেন যে ভাইয়া কয়টা নিস্পন্দ বিন্দু এখানে বা কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য এটার মধ্যে আসছে, এবার চিন্তা করতে পারেন এইভাবে যে ভাইয়া এখানে হচ্ছে একটা ল্যামডা বাই 4, দুইটা ল্যামডা বাই 4,
2টা ল্যামডা বাই 4, 3টা ল্যামডা বাই 4, 4টা ল্যামডা বাই 4, 5টা ল্যামডা বাই 4। তাহলে এই এল দৈর্ঘ্যের মাঝে এবার কয়টা ল্যামডা বাই 4 চলে আসছে? 5টা ল্যামডা বাই 4 চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা 3, 3 নাম্বার কেসে আমরা পাচ্ছি 4l বাই 5। এখন v সমান কত? f, আমরা জানি f সমান হচ্ছে v বাই ল্যামডা। তাহলে এখান থেকে 3 নাম্বার কেসে আমরা পেয়ে যাচ্ছি কি v ডিভাইডেড বাই 4l বাই 5 বা 5 ইন্টু v বাই 4l। এটাই কি ছিল? f1। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে f3 ইজ ইকুয়ালস টু 5f1। তাহলে আশা করি ম্যাক্সিমাম মানুষ প্যাটার্নটা ধরে ফেলতে পারছেন যে কিভাবে আসলে প্যাটার্নটা আগাচ্ছে। তাহলে প্যাটার্নটা কিরকম হচ্ছে? আমরা পাইলাম হচ্ছে f1 ইজ ইকুয়ালস টু ধরেন f1, f2 সেটা পাইলাম হচ্ছে আমরা 3f1, f3 সেটা পাইলাম হচ্ছে আমরা 5f1। তাহলে কে আমাকে বলতে পারবেন যে ভাইয়া আমি যদি f4 লিখতাম তাহলে এটা কত f1 হইতো? f4টা কত f1 হইতো? কে বলতে পারবেন? 7f1, ভেরি গুড, 7f1 হইতো। তাহলে দেখেন আমরা কি বলতে পারি এইভাবে যদি আগাই তাহলে fn যদি আমরা চিন্তা করি তাহলে কত ইন্টু f1 হবে? কে বলতে পারেন? যদি আমি fn তম যদি বলি তাহলে কত হবে? টু এন মাইনাস ওয়ান, ভেরি গুড। এইটা হচ্ছে তখন চলে আসবে 2n মাইনাস ওয়ান, অর্থাৎ প্রথম ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে f1। দ্বিতীয় ফ্রিকোয়েন্সি চিন্তা করেন 2 দুগুণে 4 মাইনাস 1, 3 মিলে যাচ্ছে। যদি আপনি 3 চিন্তা করেন, n এর জায়গায় যদি 3 চিন্তা করেন তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1, 5 মিলে গেছে। যদি আপনি n এর জায়গায় 4 বসান 4 দুগুণে 8 মাইনাস 1, 7 মিলে গেছে। এখন আমাকে একটু বলেন, এইটা তো বুঝে গেলেন। এখন এই যে এইটা যেটা ছিল এইটা কি ছিল? মূল সুর। কারণ এটা কি সব থেকে কম ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, তাহলে এটা মূল সুর। তাহলে বলেন এটা কততম উপসুর হবে? f2 কততম উপসুর? এটা যদি মূল সুর হয়ে থাকে তাহলে এটা কততম উপসুর হবে? প্রথম উপসুর, ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে প্রথম উপসুর। তারপরেরটা কি হবে? দ্বিতীয় উপসুর। তারপরেরটা কি হবে? তৃতীয় উপসুর। এইভাবে হচ্ছে চলতে থাকবে। ঠিক এইটা কি হবে? n-1 তম উপসুর। আচ্ছা, এখন আমাকে কে বলতে পারে এটা কততম হারমোনিক? এটা কততম হারমোনিক? এটা তৃতীয় হারমোনিক, ভেরি গুড। কারণ এটা মূল সুরের 3 গুণ, তাহলে এটা হচ্ছে তৃতীয় হারমোনিক। এইটা 5 গুণ, তাহলে এটা হচ্ছে পঞ্চম হারমোনিক। এইটা 7 গুণ, তাহলে হচ্ছে সপ্তম হারমোনিক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম উপসুর তৃতীয় হারমোনিক, দ্বিতীয় উপসুর পঞ্চম হারমোনিক, তৃতীয় উপসুর সপ্তম হারমোনিক। তাহলে এই জিনিসটা কি বুঝেন? n তম উপসুর ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 তম হারমোনিক। আমরা তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার হইতে পারলাম? কারণ দেখেন প্রথম তৃতীয়, দ্বিতীয় পঞ্চম, তৃতীয় সপ্তম। তাহলে এখানে 3 বসাইলে 3 দুগুণে 6 প্লাস 1, 7 মিলছে। যে আমি 2 বসাই 3 দুগুণে 2 দুগুণে 4 প্লাস 1, 5 মিলে গেছে। প্রথম যদি বসাই 2 ইন্টু 1 প্লাস 1 মিলে গেছে। তাহলে n তম উপসুর হচ্ছে 2n প্লাস 1 তম হারমোনিক। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বাদবাকি জিনিসপাতিগুলো চলতে থাকবে। ওকে, তাহলে এইটুকু কি আমরা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় ভাইয়াকে একটু কষ্ট করে কমেন্ট করতে হয়। তাহলে আমি পুরো জিনিসটা আমি বলছিলাম যে 15 মিনিট একটু আমরা কষ্ট করব, 15 মিনিটে আমরা অনেকটুকু জিনিসপাতি বুঝে ফেলবো। 15 জায়গায় 20 মিনিট হয়ে গেছে। তো আমরা যদি বুঝে থাকি তাহলে 1-2 মিনিটে পুরো জিনিসটা সামারি করব।
তো আমাদের ছিল হচ্ছে একটা একমুখ বদ্ধ নল, কখনো কখনো এটাকে আপনার একমুখ খোলা নলও বলে। তো একমুখ কথাটা আসলেই আপনার এই জিনিসটা বুঝতে হবে, একমুখ খোলা বা বদ্ধ একই জিনিস। অনেক সময় এটাকে শুধু বন্ধ নলও বলা হয়, ঠিক আছে? এখন দেখেন আপনি যখন সাউন্ড করতেছেন, এই সাউন্ডটা যাচ্ছে ধাক্কা খেয়ে ফেরত আসতেছে, তার মানে একই জিনিস দুই পাশ থেকে আসছে, একটা স্থির তরঙ্গ তৈরি হবে, তার মানে এখানে অবশ্যই একটা সুস্পন্দ নিস্পন্দ বিন্দু থাকবে। এই পয়েন্টটা কাঁপতে সব থেকে কষ্ট, তার মানে এখানে নিস্পন্দ, এখানে সহজ, এখানে সুস্পন্দ বিন্দু, এটা মাস্ট। এখন আমার সবচেয়ে সহজ কেস হইতে পারে সুস্পন্দ নিস্পন্দ পরপর আছে। তো এই কেসে আমার এখানে λ/4 আছে, এখান থেকে আমি ল্যামডা বের করে এর ফ্রিকোয়েন্সি বের করছি। আরেকটু জোরে যদি ফ্রিকোয়েন্সি আসে তখন আমার এই সুস্পন্দ নিস্পন্দের মাঝখানে আরেকটা নিস্পন্দ সুস্পন্দ ঢুকে যাবে। তারপর অনেকের কোশ্চেন করে, ভাই পরপর দুইটা স্পন্দ হইতে পারে না? না, পরপর দুইটা স্পন্দ কখনোই হইতে পারে না। স্ট্রাকচারটা খেয়াল করেন, সুস্পন্দ নিস্পন্দ, সুস্পন্দ নিস্পন্দ, পরপর অবশ্যই আসতে হবে। কখনোই পরপর দুইটা সুস্পন্দ, পরপর দুইটা নিস্পন্দ এরকম আসা পসিবল না। এবার তাহলে চিন্তা করেন, এখানে আমরা ৩ গুণ, এখানে যা পাইছিলাম তার ৩ গুণ পাইছি। এর পরের কেসটায় কি হয়েছে, আমরা ৫ গুণ পাইছি। এভাবে যদি চলতে থাকে তখন আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি গুলো কতটুকু পাইছি, f1, 3f1, 5f1, 7f1, অর্থাৎ কি শুধুমাত্র বেজোড় হারমোনিক গুলো আমরা পাচ্ছি, শুধুমাত্র বেজোড় হারমোনিক পাচ্ছি। সো এই ব্যাপারটাকে আমরা খুব খুব কেয়ারফুলি নোট করে ফেলবো, অনলি বেজোড় হারমোনিক। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে কি পাচ্ছি, বেজোড় হারমোনিক গুলা পাচ্ছি, আমরা কিন্তু জোড় হারমোনিক গুলো পাচ্ছি না। আর উপসুর আর আমরা হারমোনিকের রিলেশন দেখলাম যে এখানে n তম উপসুর হচ্ছে 2n+1 তম হারমোনিক। এই হচ্ছে আমরা মোটামুটি করলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটুকু করলাম, ডান। তো আমি অনেকক্ষণ ধরে হচ্ছে যে আমার ইউএসবিটা ডিসকানেক্ট করে রাখছিলাম, কিন্তু এখন আসলে ডিসকানেক্ট করে রাখার আর উপায় পাচ্ছি না। ওকে, সো ডান, আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। তাহলে এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা যে 15-20 মিনিট ধরে যে বলছিলাম আমরা একটা এফোর্ট নিব, এফোর্টের কাজটা শেষ। এবার একটু ছোট্ট করে বলি, আমার যখন কলেজ লাইফে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে তখন মাঝামাঝি বা শেষ দিকের ঘটনা, 1-2 মিনিটের সংক্ষেপে বলতেছি। তো আমার এখনো মনে আছে টপিকটা ছিল হচ্ছে ওই যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে, গ্র্যাভিটি চ্যাপ্টারের মধ্যে একটা অংশ থাকে না যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, খুবই সিম্পল কেস, যে সেকেন্ড হলো দিনে এন সেকেন্ড স্লো চলে বা এন সেকেন্ড ফাস্ট চলে, এখান থেকে পাহাড়ের হাইট কিভাবে বের করে, খুবই সহজ জিনিস। তো ওই দিন মানে তার কিছুদিন আগে একটা ওপেন বুক এক্সাম হয়েছিল, মানে পুরো ঢাকার স্টুডেন্টদের মধ্যে একটা ওপেন বুক এক্সাম হয়। তো ওই ওপেন বুক এক্সামে লাকিলি বা মানে ভাগ্যবশত আর কি, আমি হচ্ছে ওই ওপেন বুক সেকেন্ড হয়ে যাই। তো খুবই ভালো কথা। তো ওপেন বুক এক্সামে সেকেন্ড হওয়ার পর ওইখানে হচ্ছে প্রাইজ টাইজ দিচ্ছিল, তো আমি প্রাইজ নিলাম আর কি। তো খুব ভয় লাগতেছিল যে এত মানুষের সামনে প্রাইজ নিচ্ছি। তারপর ওইখানে আমার যে টিচার, ফিজিক্স টিচার, ওনারাও ছিল। তার একটু পরেই প্রাইজ নেওয়ার পরেই হচ্ছে ফিজিক্স ক্লাস শুরু হয়। তো আমি ক্লাসের মধ্যে বসছি। তো ক্লাসের মধ্যে বসার পরই না আমার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা মানে কাজ করতেছিল, সেটা হচ্ছে যে আমি ভাইয়ার সামনে থেকে প্রাইজ নিছি, তাহলে ভাইয়া তো মনে করছে আমি কি নাকি অনেক মেধাবী স্টুডেন্ট বুঝি। এখন ভাইয়া পড়ানোর সময় যদি আমি ওই রকম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স না করতে পারি তাহলে তো আসলে আমার মান সম্মান থাকবে না। তো এই এই হচ্ছে আমার একটা মানে চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকলো। এবং ক্লাসটা আমি অনেক চেষ্টা করছি যে খুব এক্সট্রাঅর্ডিনারি মানে খুব অসাধারণ পারফরমেন্স করব। এই চিন্তা করতে যায় মানে কন্টিনিউয়াসলি মাথার মধ্যে এই জিনিসটা চিন্তা করতে যায়, মাথায় এতই বেশি প্রেসার পড়ছিল যে আমি পুরা ক্লাসে কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই। মানে আমি এন সেকেন্ড স্লো হচ্ছে, ফাস্ট হচ্ছে, ৮৬,৪০০ সেকেন্ড কোত্থেকে আসলো, পাহাড়ের উঁচুতে এইচ কোত্থেকে গেল, আমার মাথার মধ্যে সবকিছু না মানে তালগোল পাকায় যাচ্ছিল। তো এবং টিচার যেহেতু একটু আগে আমাকে দেখছে যে আমি প্রাইজ নিছি, তার তো আমার প্রতি একটা আলাদা এক্সপেকটেশন আছে, স্পেশালি ওই দিন মাত্র একটু আগে ক্লাস নিয়ে আসছি, একটু আগে প্রাইজ দিতে দেখছে আমাকে। তো সেই একটু পর পরে এক একটা জিনিস ধরেন থাকে না যে আমি যেমন আপনাদেরকে জিজ্ঞেস করছি এটা তাহলে কত হবে, এটা কি হবে, এখন তো অনলাইনে জিজ্ঞেস করতেছি, আপনারা পারেন না পারেন সমস্যা নেই, আর কমেন্ট করলে করলে, না করলে আমি তো আপনাদের চিনবো না, ডিরেক্টলি চেহারা তো চিনি না। কিন্তু ওইখানে চিন্তা করেন সামনে অল্প কয়েকজন মানুষ,
আমার দিকে একটু পরপর তাকাচ্ছে, এটা কি হইতে পারে? আমার দিকে তাকাচ্ছে, আমি কিছুই বলতে পারতেছি না। আমি হা করে, অথচ বাকিরা হচ্ছে ফসফস করে বলে ফেলে। আমার ঐদিনে এত মানে আরকি খারাপ লাগছে যে মনে হচ্ছে যে মাটির সাথে মিশে যাই। তো ওইদিন আমি বাসায় এসে চিন্তা করলাম যে আমি আসলে কেন কিছুই বুঝলাম না। পরে আমি বাসায় এসে নিজে, নিজে একটু চিন্তা করলাম যে ঠাস-টুস করে মিলে গেল। আর এটা তো সহজ জিনিস ছিল। এর থেকে কত কঠিন, কঠিন জিনিস ক্লাসে পড়াইছে। আমি ধুম-ধাড়াক্কা পেরে গেছি। সবার আগে বলতে পারছি, মিলায় ফেলছি। আজকে এত সহজ জিনিস পড়াইলো, আজকে আমার বেস্ট পারফর্ম করার কথা। আজকে আমার সাথে এরকম মানে কাহিনীটা কি ঘটলো? পরে হচ্ছে বুঝতে পারলাম মানে বড় হওয়ার পরে এখন বুঝতে পারি যেটা হয় যে আপনি যখন কোন একটা জায়গায় আগে থেকেই বেশি পরিমাণ বার্ডেন মাথার মধ্যে নিয়ে নিবেন যে ভাই আমাকে এটা করতেই হবে বা আমাকে ওই এইখানে এই লেভেলে পারফর্ম করতেই হবে। অতিরিক্ত টার্গেট যখন মাথার মধ্যে সেট করে ফেলবেন তখন অতিরিক্ত বোঝা অনেক সময় মানুষ নিতে না পেরে মানে বলে না আমও যায় ছালাও যায়, ওই ব্যাপার ঘটে যায়। তো অনেকেই থাকে যে আমাকে বলে যে ভাইয়া আজকে একেবারে মোটিভেটেড হয়ে গেছি, মানে গত ক্লাসে মোটিভেশন দিছিলাম তো একটু, মোটিভেশন দেওয়ার পর অনেকেই মেসেজ পাঠাইছে যে ভাই আজকে থেকে একদম শুরু করলাম, এক সপ্তাহের মধ্যে ভাই আমি হচ্ছে এইটা করে ফেলবো ওইটা করে ফেলবো। কিন্তু ভাই সবকিছু একটা লিমিট আছে। আমি এই জন্য কখন আমি দেখবেন একটা কথা সবসময় বলি 2 ইকুয়ালস টু 3 করা। এটা পসিবল। একদিনে ওই দিনের পড়া পড়ে আগে নিয়ে যাওয়া আধা দিনের পড়া পড়া। কিন্তু একেবারে ওভার মোটিভেটেড হয়ে আজকে একেবারে রাতের ৩টা ৪টা পর্যন্ত পড়বো কিন্তু হচ্ছে যে আমি একদিনে ৫ দিনের পড়া শেষ করে ফেলবো। এরকম যে ওভার চিন্তা করেন, ভাই আপনি মানুষ, আপনি রোবট না। আপনি একদম উল্টায় ফেলতে পারবেন না সবকিছু। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আমি নিজেকে প্রেশার দিব বাট প্রেশার একটা লিমিট আছে। অতিরিক্ত প্রেশার দিতে গেলে দেখবেন আপনি যা পারতেন ওইটাও হবে না। তখন আপনি বলবেন যে ভাই এত মোটিভেশন দিয়ে এত এফোর্ট দেওয়ার পরও হইল না তাহলে আমার দ্বারা আর কিছুই হবে না। আমি শেষ। এটা তখন আপনার অবস্থা হবে। তো এইজন্য টার্গেট যখন সেট করবেন আপনার লিমিট কতটুকু মানে হিউম্যানদের তো একটা লিমিট আছে। ওই লিমিটটা চিন্তা করে তারপর করবেন। পরীক্ষার হলে যাচ্ছেন, পরীক্ষার হলে ঢুকার সময় আপনার এটা চিন্তা করার দরকার নেই যে আজকে ভাই ৭৫ এর পরীক্ষা, আমি যদি ৭০ এর কম পাই কি হবে কি হবে? এটা চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট এইটুকু চিন্তা করবেন যে পরীক্ষার ঢোকার আগ পর্যন্ত আপনার যে বেস্ট কি বলা যায়? বেস্ট প্রিপারেশনটা নেওয়ার কথা। আপনার যে পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত যে বেস্ট এফোর্টটা দেওয়ার কথা, সেই এফোর্টটা আপনি দিতে পারছেন কিনা? যদি এইটুকু পর্যন্ত দিয়ে থাকেন তারপর পরীক্ষার হলে আপনি নিজেকে ছেড়ে দিবেন। আপনি ব্যাপারটা আপনার মাথার উপর ছেড়ে দিবেন যে দেখ, মাথাকে বলবে, "দেখ তোর জন্য আমি এতদিন এত কষ্ট করছি, এত, এত রাত জাগছি, এত, এত সময় এত কিছু স্যাক্রিফাইস করে তোরে জাস্ট আমি এফোর্ট দিছি। আজকে আমি পুরোটা তোরে ছেড়ে দিলাম। তো এই এফোর্ট এর দাম যদি তুই না দিতে পারোস তাহলে আমার আসলে আর কিছু করার নাই। আপনি মাথার কাছে ছেড়ে দেন। তারপর প্রশ্ন যা আসে আপনি করতে থাকেন। খুব বেশি প্যানিকড হওয়ার দরকার নেই। অতিরিক্ত প্যানিক, অতিরিক্ত টার্গেট, অতিরিক্ত ওভার হচ্ছে টার্গেট, ওভার মানে জিনিসপাতি এগুলো মানুষকে আরো ধ্বংস করে দেয়। ঠিক আছে? তো সবকিছুই টার্গেট সেট করব, মিস হয়ে গেছে, পিছায় পড়ছি, কভার করতে হবে। বাট একদিনে আমি বা ১ মাসে আমি ১০ মাসেরটা কভার করে ফেলবো। ইটস নট লাইক দ্যাট। আমাকে আস্তে, আস্তে জিনিসগুলো গুছাইতে হয়। ঠিক আছে? সো আমরা ওই যে গল্প-টল্প করব ভাবছিলাম, গল্প করে ফেলছি। এখন আবার এইটার থেকে শিক্ষা এটা নিয়েন না যে গতকাল ক্লাসে ভাইয়া বলছে মোটিভেট হইতে হবে, অনেক পড়তে হবে। আজকের ক্লাসে শিক্ষা হচ্ছে পড়া যাবে না, অল্প, অল্প পড়তে হবে। এইভাবে যদি চিন্তা করেন তাহলে ভাইয়ার এত কষ্ট করে এত কিছু বলা ব্যর্থ। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন অর্থে কোন জায়গায় কি বলছি। এইটুকু ডান। এবার আগামী ১৫ মিনিট আমরা আরো সুন্দর একটা জিনিস পড়ব এবং ওইটা পড়লে আমাদের আজকের ক্লাসের মেইন থিওরি পার্ট শেষ হয়ে যাবে। তারপর ম্যাথ করব শুধু। তো আগামী ১৫ মিনিটের জন্য আপনারা কি প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন আমাকে একটু কমেন্ট করেন। আমি দেখতে পাচ্ছি যতজন ছিল আমার সাথে এখনো এক্সাক্টলি ততজনই আছে। একজনও কমে নাই। সো আপনারা কি রেডি? রেডি 1, 2, 3 সো আমরা শুরু করতেছি। এবার হচ্ছে ২ মুখ খোলা নল বা এটাকে অনেক সময় উভয় মুখ খোলা নলও বলে। ওকে। আচ্ছা। এখনকার সিনারিওটা দেখেন। এবার আমার জন্য বুঝানো সহজ বিকজ ব্যাকগ্রাউন্ডের কাজটা আমরা অলরেডি অনেকটুকু আগায় ফেলছি। তো ১ম কেসটা কি হইতে পারে? ধরেন এইটা একটা নল। এই নলটা ২ টা মুখই খোলা। ২ টা মুখই খোলা। এই মুখটাও খোলা, এই মুখটাও খোলা। সো আগের মতোই আপনি কি করতেছেন একটা স্পিকার, এই স্পিকার দিয়ে সাউন্ড তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা সাউন্ড স্পিকার।
তাহলে কি হবে, এইখান থেকে তরঙ্গ যাবে। এখন আপনি একটা কোশ্চেন কোশ্চেন ভাইয়া বানান ভুল, এই বানান ভুল এই জিনিসটা দেখলে না আমার খুব কষ্ট হয় ভাই। ফিজিক্স পড়তে আসছি, এখানে বানান দিয়ে কি হবে? আমি তো ভাই বিসিএস ক্যাডার হব না। আমি তো ভাই এখন বাংলা পরীক্ষা দেবো, আমার ফিজিক্স বোঝা লাগবে। আমার ভি কস টু এফ ল্যামডার জায়গায় এফ এর জায়গায় আমি অন্য কি অ্যাপ্লাই করে ফেলছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বানান ভুল ভাই, ফিজিক্স টিচার এটা যদি কমেন্ট করেন, মানে তখন আর ফিজিক্স পড়ানোর ইচ্ছা থাকে না। ওকে, এবং যেহেতু সে অনেক, আচ্ছা ঠিক আছে। তো আমি এবার তাহলে একটু শুরু করি সাউন্ড স্পিকার। এখন আগের বারের সাথে এবার একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্য কি? আগের বার তো আমি বলছিলাম যে ভাইয়া ঠিক আছে সাউন্ড এভাবে যাচ্ছে, এখানে একটা বাধা আছে, ধাক্কা খেয়ে সে ফেরত আসতেছে। তাহলে প্রতিফলিত স্থির তরঙ্গ, যে একটা সাউন্ড যাচ্ছে, ওই যে সাউন্ডটা কিরকম ছিল, যে আমার সামনে এইটা একটা নল, আমি সাউন্ড করছি পি, আমার সাউন্ডটা যাচ্ছে 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 যাচ্ছে, ওইটাই আবার ধাক্কা খেয়ে ফেরত আসতেছে। তো এদিক থেকে একটা যাচ্ছে পি, আবার এদিক থেকে একটা আসতেছে পি। তো এই দুইটা পি 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 এরকম হয়ে একটা এরকম হচ্ছে পি 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 পি, এই জায়গায় পি 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 পি। তো এইটা হচ্ছে একটা প্রতিফলিত স্থির তরঙ্গ ছিল। তো কোথায় সুস্পন্দ কোথাও নিস্পন্দ এই ব্যাপারগুলো আমরা দেখছি। বাট এখন যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে ভাইয়া, এখানে তো এই মুখও খোলা এই মুখও খোলা, তাহলে এখানে তো ধাক্কা খায় ফেরত আসার কিছু নাই। এইটা আপনার কাছে মনে হবে। এই জায়গাটাই একটা ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই স্পেশাল একটা জিনিস, যে যখন সাউন্ড যায়, সাউন্ড যাওয়ার পর সে একটা সরু নলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে একটা সরু নলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যখনই সেটা হঠাৎ করে অনেক বড় একটা জায়গা পায়, মানে এদিক দিয়ে যখন তরঙ্গটা যাচ্ছিল খুব একটা চাপের মধ্যে প্রেসারের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, যখনই সে হঠাৎ করে খোলা একটা অংশ পায়, হঠাৎ করে যখন হচ্ছে অনেকটুকু তার এখন আর কোনো বাধা নাই, সে চারপাশে ছড়ায় পড়তে পারে। এই স্বাধীনতা পাওয়ার পর দুইটা ঘটনা ঘটে, স্বাধীনতা পাওয়ার পর দুইটা ঘটনা ঘটে। সেটা কি? এটা হচ্ছে কিছু পরিমাণ তরঙ্গ, কিছু পরিমাণ সাউন্ড যেভাবে যাচ্ছিল সোজা এদিক দিয়ে চলে যাবে, কিন্তু কিছু পরিমাণ সাউন্ড হঠাৎ করে এত পরিমাণ প্রসারিত হওয়ার ইয়ার অপশনটাকে কাজে লাগাইতে না পেরে তারা হচ্ছে কি করে, উল্টা দিকে আবার ব্যাক করা শুরু করে। এটা একটা স্পেশাল ঘটনা, মাথায় রাখবেন, যে একটা নলের মধ্যে, সরু নলের মধ্যে সে চাপাচাপি করে যাচ্ছিল, হঠাৎ করে যখন সে অনেকটুকু খোলা জায়গা পায়, কেউ কেউ এই খোলা জায়গার মধ্যে দিয়ে পাস করে চলে যায়, কিন্তু কেউ কেউ এত খোলা জায়গার মধ্যে হঠাৎ করে চেঞ্জটা করতে না পেরে তারা আবার ফেরত আসা শুরু করে। তাহলে কিছু অংশ হচ্ছে চলে যায়, কিছু অংশ ব্যাক করে। তাহলে কিছু অংশ যদি ব্যাক করে, ওই কিছু অংশের জন্য চিন্তা করেন, উপর থেকে নামতেছে একই জিনিস হচ্ছে, ওই কিছু অংশ ব্যাক করতেছে, তাহলে দুইটা মিলিত হয়ে কি একটা স্থির তরঙ্গ এখনো তৈরি হবে। তাহলে এখনো স্থির তরঙ্গ তৈরি হবে, বাট কারণটা একটু ডিফারেন্ট, সেই ব্যাপারটা বলে ফেললাম। ঠিক আছে, এখন একটু চিন্তা করেন তো ভাইয়া, আপনারা কমেন্ট করবেন, এইটা কি খোলা প্রান্ত তাই না, এটা হচ্ছে খোলা মুখ, এখানে তাহলে কি তৈরি হবে? সুস্পন্দ। এটার জন্য কমেন্ট করা লাগবে না, এটা আমরা জানি এখানে যে সুস্পন্দ বিন্দু তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যে এই মাথায় নিচের প্রান্তে এখন কি তৈরি হবে, সুস্পন্দ নাকি নিস্পন্দ? নিচের মাথায় এখন কি তৈরি হবে, সুস্পন্দ নাকি নিস্পন্দ? বলেন তো। সাজিদ একটা কমেন্ট করছেন, অ্যান্সার হচ্ছে নো। আচ্ছা, আমাকে কেউ বলছে সুস্পন্দ, কেউ বলছে নিস্পন্দ, কেউ বলছে দুইটাই। একটা বিন্দুতে তো দুইটা তৈরি হতে পারে না, যে কোনো একটা তৈরি হবে। তো এই জায়গায় কি এখন সুস্পন্দ তৈরি হবে নাকি নিস্পন্দ? আর আমরা সুস্পন্দ নিস্পন্দ কিভাবে ডিটারমাইন করি, যে এই বিন্দুতে সবচেয়ে জোরে কাঁপতে পারে, সবচেয়ে বড় বিস্তারে কাঁপতে পারে, এটা সুস্পন্দ। আর এই জায়গায় সব থেকে কম বিস্তারে কাঁপতে পারে, মানে কাঁপেই না, ওই জায়গা হচ্ছে নিস্পন্দ। তাহলে এই জায়গাটা কি কাঁপার জন্য উপযুক্ত পরিবেশ নাকি একেবারে কঠিন পরিবেশ? চিন্তা করে দেখেন, এই মুখটাতে কেন সুস্পন্দ বলছিলাম, কারণ পুরো জায়গাটা হচ্ছে আটকানো, এই জায়গায় হচ্ছে খোলা। তাহলে এই জায়গায় যেহেতু খোলা, এই জায়গায় কাঁপা সব থেকে সহজ, আর এটা সুস্পন্দ। এই জায়গাটা কি, এই জায়গার হুবহু সেম না, এই জায়গাটা তো খোলা। তাহলে এই জায়গা যেহেতু খোলা, অন্যান্য জায়গাতে কাঁপা যতটা না কঠিন, এখানে তো কাঁপা তার থেকে ইজিয়ার। তাহলে এইটাও কি হবে এখন, এইটাও সুস্পন্দ হবে। তাহলে এইটা একটা সুস্পন্দ, এইটা আরেকটা সুস্পন্দ, দুইটা সুস্পন্দর মাঝখানে সব থেকে সিম্পল কেস হইতে পারে কি, পরপর কি দুইটা সুস্পন্দ থাকতে পারে? অ্যান্সার হচ্ছে না। অবশ্যই কি মাঝে একটা কি থাকতে হবে, নিস্পন্দ থাকতে হবে। তাহলে সব থেকে ইজিয়েস্ট কেস হচ্ছে এইটা একটা সুস্পন্দ, এটা একটা সুস্পন্দ, মাঝখানে অ্যাটলিস্ট একটা নিস্পন্দ থাকতে হবে। তাহলে এবার দেখি কে আমাকে কমেন্ট করে সারপ্রাইজ করতে পারে, যে ভাই এখানে এল দৈর্ঘ্যের মধ্যে, এই এল দৈর্ঘ্যের মধ্যে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আসবে। কমেন্ট কে করতে পারে সবার আগে, এই এল দৈর্ঘ্যের মধ্যে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য আসবে?
কেউ বলতে পারবেন? চিন্তা করেন, একটা সুস্পন্দ আর একটা নিস্পন্দ বিন্দু। ওয়াও, আনিকা, রাব্বি, সেজুতি, আফরিন, হাসান। আচ্ছা, একটু নামগুলো পড়ি, আপনাদেরকে তো অনেকদিন ধরে নাম টাম পড়া হয় না। কে কে বলতে পারছে আমি একটু বলি, হ্যাঁ। প্রথম দিকে যারা বলতে পারছেন, সেজুতি আফরিন সবার আগে বলছে, তারপর সেকেন্ড নামটা আনিকা মল্লিক। আচ্ছা, তারপর হচ্ছে হাসান মাহমুদ আশিদ, আনডিফাইন্ড। তারপরে নামটা আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল আজিজ। তারপর তারপর হচ্ছে তারপরে নামটা কি, একই কমেন্ট অনেকবার না, জায়েদ মোহাম্মদ তাজ। ওরা প্রথম দিকে বলতে পারছে, ভেরি গুড। সো আমরা অনেকে বলে ফেলছি এবং এটা ট্রু যে আমাদের এইখানে একটা নিস্পন্দ সুস্পন্দের মাঝে একটা λ/4, এটা একটা λ/4, তাহলে দুইটা λ/4 মিলে হচ্ছে λ/2। তাহলে আমরা এটা প্রথম কেস, সো আমরা বলতে পারি λ1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2l। λ1 এটা আমরা বলতে পারি 2l। এই ছিল প্রথম কেসটা, আমরা করে ফেললাম। আচ্ছা, তাহলে এখান থেকে আসেন v ইজ ইকুয়ালস টু কি, f ল্যামডা। তাহলে f হচ্ছে v/λ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি f1। f1 আমরা কি পাইলাম, v/2l। এইটা আমরা একটু মার্ক করে রাখবো। f হচ্ছে v/2l, এটা আমরা একটু মার্ক করে রাখবো। এটা ফার্স্ট কেস ছিল, ফার্স্ট কেসটা ডান। এবার আমরা সেকেন্ড কেসে যাব। সো সেকেন্ড কেস, সেকেন্ড কেসে দেখেন কি হচ্ছে। সো এখন আমরা জানি এইখানে মাস্ট বি কি তৈরি হতে হবে, সুস্পন্দ। এখানেও কি তৈরি হবে, সুস্পন্দ। তো দুইটা সুস্পন্দের মাঝখানে সব থেকে সিম্পল কেস ছিল যে মাঝখানে একটা নিস্পন্দ তৈরি হয়ে যাবে। তাহলে কে বলতে পারবেন এবার নিস্পন্দ কয়টা তৈরি হবে? সেকেন্ড কেস একটু জোরে যদি ফ্রিকোয়েন্সি আসে, তাহলে কয়টা কয়টা হচ্ছে যে সুস্পন্দ, সরি, নিস্পন্দ বিন্দু ভিতরে তৈরি হবে? একটা সুন্দর কমেন্ট, সুন্দর কমেন্ট পাইছে। এটা কে করছে? মোহাম্মদ ওবায়দুল্লাহ, ওবায়দুল কাদের পরিবর্তে সে এখন অ্যাডিশনাল চার্জে আছে। সেজুতির ওয়াইফাই লাইন কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফাস্ট, নাকি কিবোর্ডে এআই সেট করা? আমরাও তো সবার আগে উত্তর দিই। সেই সেই ছিল কমেন্টটা। ওর নামটাও অস্থির, মোহাম্মদ ওবায়দুল্লাহ 5959, অস্থির। ওকে, এখন বলছে দুইটা, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে দুইটা হচ্ছে কি তৈরি হবে, দুইটা নিস্পন্দ বিন্দু তৈরি হবে। লাইক এখানে একটা, এখানে একটা। আগে থেকে দিলে মিলানো কষ্ট, সো এইভাবে আমরা, এই মিলতেছে না, এখানে একটা নিস্পন্দ, এখানে একটা নিস্পন্দ, এখানে এইভাবে যে, এইভাবে যে, এইভাবে যাবে, মিলতেইছে না। এখানে একটা এখানে একটা নিস্পন্দ মারবো, এদিক দিয়ে যাবে, এখানে আসবে। ওকে, এই তো হয়ে গেছে, পারফেক্ট। তাহলে দেখেন, একটু আগে নিস্পন্দ ছিল কয়টা, একটা। এখন নিস্পন্দ চলে আসছে কয়টা, দুইটা। তাহলে এইবার কেউ আমাকে বলতে পারবেন যে এইটুকু দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যে আমরা আসলে কতটুকু ল্যামডা পাবো? দেখেন, একটা λ/4, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা λ/4। আমি যদি একটু মার্ক করে দিই, দেখেন 1 2 3, দাঁড়ান, একটু ভুল হয়েছে আমার। সো এখানে একটা, একটা গেল, দুইটা গেল, তিনটা গেল, চারটা গেল। যে একটা, এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা λ/4 গেছে। তার মানে কি আসলে ল্যামডা, তার মানে আমরা বলতে পারি λ2 সেকেন্ড কেসে এটা হচ্ছে এল এর সমান। তাহলে এখানে আমরা তাহলে এফ বলতে পারি v/λ, বা আমরা বলতে পারি f2, সেটা হচ্ছে v/λ2, দ্যাট মিনস এল। আমরা তাহলে বলতে পারি 2l ইন্টু 2। কেন 2l 2? কারণ এখানে v/2l ছিল f1। তাহলে আমরা বলতে পারি অতএব f2 ইজ ইকুয়ালস টু 2f1। তাহলে আগের বারের তুলনায় এবার কত আসলো, আগের বারের তুলনায় এবার হচ্ছে দ্বিগুণ চলে আসলো। আমি দ্বিগুণটা মার্ক করে ফেললাম। ওকে, ওকে। তারপর তাহলে এবার আমরা থার্ড কেসটা দ্রুত দেখে ফেলি। তাহলে থার্ড কেসটা আমি একটু দ্রুত আঁকতেছি, এত আর ইয়া করব না। এই হচ্ছে সিনারিও। থার্ড কেস আমার যেটা হবে যে এখানে নিস্পন্দ বিন্দু চলে আসবে একটা, দুইটা, তিনটা। সিনারিওটা হবে এই রকম।
ওকে। আচ্ছা, তাহলে এখানে নিস্পন্দ বিন্দু কয়টা চলে আসলো? একটা, দুইটা, তিনটা। আগের বারের রেসপেক্টে চিন্তা করেন, এখানে আসছিল একটা, দুইটা, একদম শুরুতে ছিল কয়টা? একটা। এখানে একটা, দুইটা, এখানে তিনটা হয়ে গেল। কেউ যদি একটু গুনেন তাহলে দেখবেন এখানে আপনার এল দৈর্ঘ্যের মধ্যে আপনি টোটাল পাবেন হচ্ছে 3 ল্যামডা বাই 2, বা আপনি যদি চিন্তা করেন ল্যামডা 3, সেটা আসবে হচ্ছে 2l ডিভাইডেড বাই 3, বা এখান থেকে যদি আপনি f3 বের করেন সেটা আসবে v ডিভাইডেড বাই 2l ইন্টু 3, বা আপনার হচ্ছে 3f1। তাহলে f3 আপনি পাইলেন হচ্ছে 3 গুণ। ওকে, তাহলে আপনি তাহলে কি কি জিনিস পাচ্ছেন একটু খেয়াল করেন। f1, 2f1, 3f1 এই সিকোয়েন্সে পাচ্ছেন। আগে কিন্তু আমরা শুধু বিজোড় পাইতাম, এখন কি জোড় বিজোড় দুইটাই পাচ্ছি। আগে আমরা শুধু বিজোড় পাইতাম, এখন জোড় বিজোড় উভয় পাচ্ছি। এখান থেকে প্রথম কয়টা কথাটা যেটা লেখা যায় সেটা হচ্ছে জোড় এবং বিজোড়, জোড় এবং বিজোড় উভয় হারমোনিক পাওয়া যায়, উভয় হারমোনিক পাওয়া যায়। এখানে জোড় গুণিতক বিজোড় গুণিতক উভয় পাওয়া যাচ্ছে, তাই আমরা বলতে পারি জোড় এবং বিজোড় উভয় হারমোনিকই পাওয়া যায়। এখন একটু খেয়াল করে দেখেন, ধরেন আমি যে সিকোয়েন্সটা পাইছি f1 = f1, f2 = 2f1, f3 পাইছি 3f1, তাহলে বুঝেই গেছেন f4 হচ্ছে 4f1। এভাবে যদি আমরা চিন্তা করি চলতে থাকবে আর কি। ধরেন f10 যদি বলতাম তাহলে হচ্ছে 10f1, এভাবে চলতে থাকতো। তাহলে এই জিনিসটা কি ছিল? এইটা ছিল সব থেকে ছোট ফ্রিকোয়েন্সি, তার মানে এটা হচ্ছে মূল সুর। এইটা যদি চিন্তা করি এটা কততম উপসুর? মূল সুরের থেকে একটু বড়, তাহলে এটা কি? প্রথম উপসুর। এটা কততম হারমোনিক? মূল সুরের দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় হারমোনিক। তাহলে এর পরেরটা যদি আমরা একটু চিন্তা করি, এইটা হচ্ছে প্রথম উপসুর হলে তার পরেরটা হচ্ছে দ্বিতীয় উপসুর, এটা আসলে কি? থার্ড হারমোনিক। তারপর এটা কি? তৃতীয় উপসুর ইকুয়ালস টু ফোর্থ হারমোনিক। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যদি কন্টিনিউ করতে থাকি, n তম উপসুর ইজ ইকুয়ালস টু n প্লাস 1 তম হারমোনিক। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম n তম উপসুর হচ্ছে n প্লাস 1 তম হারমোনিক। ওকে, তাহলে আমরা যদি একটু চিন্তা করি পুরো জিনিসটা আমরা কিভাবে পাইছি, আমরা এখানে প্রথমে দুই পাশে দুইটা সুস্পন্দ বিন্দু, মাঝখানে একটা নিস্পন্দ বিন্দু, তারপর দুইটা, তারপর তিনটা। আমরা প্রথমে যে ফ্রিকোয়েন্সি পাইছি এরপর তার দ্বিগুণ পাইছি, এরপর তার 3 গুণ, তাহলে এরপর এটা 4 গুণ, 5 গুণ, এভাবে আসতে থাকতো। তাহলে আমরা দেখলাম যে আমাদের এইটা হচ্ছে মূল সুর, সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি, এটা তার থেকে একটু বড়, প্রথম উপসুর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম চলতেছে। হারমোনিক যদি চিন্তা করি, এটা দ্বিগুণ, এটা 3 গুণ, এটা 4 গুণ, এটা এভাবে চলতেছে। তার মানে এখানে জোড় বিজোড় উভয় ধরনের হারমোনিক পাওয়া যায়। এবার আমরা দেখলাম n তম উপসুর যদি হয় সেটা হচ্ছে n প্লাস 1 তম হারমোনিকের সমান। তাহলে উপসুর আর হারমোনিকের মধ্যে রিলেশন কিন্তু এক এক কেসে এক এক রকম। গতকালকে টানা তারে কম্পন শিখছিলাম, ওইখানে একরকম আসছে, এখানে এক মুখ খোলানো হলে একরকম, উভয় মুখ খোলানো হলে একরকম। সো আপনারা যারা মেডিকেলের জন্য অ্যাডমিশন টেস্ট দিবেন, যাদের টার্গেট হচ্ছে একটা সাদা অ্যাপ্রন গায়ে জড়ানো, এখন এটা দুই ভাবে হওয়া যায়। একটা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার হলে, আরেকবার হচ্ছে যে মানে ডাক্তারের মতো ডাক্তার হলে। দুই ভাবেই কিন্তু আপনি সাদা অ্যাপ্রন গায়ে জড়াইতে পারেন। এখন আপনি আসলে মানে আর কি চিন্তা করবেন বা ফিক্স করবেন আপনার লাইফের অ্যাক্টিভিটি দ্বারা আপনি কি প্রাইমারি স্কুলের টিচার হবেন নাকি আপনি অ্যাকচুয়াল ডাক্তার হবেন। প্রাইমারি স্কুলের টিচার হইতে চাইলে আপনার এত কষ্ট করা লাগবে না ভাই। প্রাইমারি স্কুলের টিচারও অনেক সম্মানিত একটা পেশা, আলহামদুলিল্লাহ। তবে ওইটার জন্য এত কষ্ট করা লাগবে না। কিন্তু আপনি যদি এত কষ্ট করে এই জিনিসগুলো মাথায় নিতে পারেন, কোন উপসুরের জন্য কি হয়, কোন কেসের জন্য উপসুরের রিলেশনটা কি হয়, হারমোনিকের মাঝে রিলেশনটা কি হয়, তখন হচ্ছে আপনি যেটা করতে পারবেন, এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, যে আপনাকে বলতে পারে এক মুখ খোলানোর জন্য এততম উপসুর কততম হারমোনিক হবে। তো আপনি তিন ধরনের রিলেশন শিখছেন এই পর্যন্ত অলরেডি। এক মুখ খোলানোর জন্য কি হয়, দুই মুখ খোলানোর জন্য কি হয়, তারাতারের জন্য কি হয়,
চাইলে আপনি সুস্পন্দন স্পন্দবিন্দুর মাঝখানে ওই কনসেপ্ট নিয়ে আসতে পারেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে এখানে আপনার মাথায় রাখা লাগবে। তাহলে আমরা এইটুকু ডান, এইটুকু পর্যন্ত হয়ে গেছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একটা ব্যক্তি বা কোন একটা সাউন্ড কতটুকু সুরেলা, মানে কোন একজন মানুষ সে কতটুকু সুরেলা কণ্ঠের অধিকারী তা নির্ভর করে সে কত সুন্দর হারমোনিক তৈরি করতে পারে। সে কত সুন্দর হারমোনিক তৈরি করতে পারে, বা কোন একটা সাউন্ড, একটা গানের সাউন্ড বা কোন একটা মিউজিক ওটা কতটুকু সুন্দর সেটা নির্ভর করে, বা শ্রুতিমধুর সেটা নির্ভর করে কিসের উপর? সেটা নির্ভর করে ওই সাউন্ডের ফ্রিকোয়েন্সি গুলো কিভাবে হারমোনিক আকারে আছে। তো আমি যদি এক মুখ খোলা নলে চিন্তা করি, দেখেন এক মুখ খোলা নলে কি হয়েছে, শুধুমাত্র বেজোর, শুধুমাত্র বেজোর হয়ে গেল, শুধুমাত্র বেজোর, অনলি বেজোর হারমোনিক পাওয়া গেছে। কিন্তু এইখানে কি আমাদের জোর এবং বিজোর উভয়টাই পাওয়া গেছে। আমি জোরও পাইছি, আমি বিজোরও পাইছি, উভয়টা পাইছি। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বেটার? যার মধ্যে যত বেশি ধরনের, যার মধ্যে যত বেশি ধরনের হারমোনিকের কম্বিনেশন আছে তার মধ্যে তত সুন্দর সুন্দর কম্বিনেশন থেকে সুন্দর সুন্দর সাউন্ড তৈরি করা যায়। মানে এক মুখ খোলানোর অপেক্ষা উভয় মুখ খোলানো হচ্ছে বেশি বেটার। তাহলে আমরা তাহলে বলতে পারি, আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু যেহেতু উভয় মুখ খোলা নলে জোর প্লাস বিজোড় উভয় ধরনের হারমোনিক পাওয়া যায়, সেহেতু ইহা এক মুখ খোলা নল অপেক্ষা উত্তম। সো এই কোশ্চেনটা আপনাকে প্রায় হচ্ছে ফেস করতে হবে। এটা আপনাকে খতে অনুধাবনে দিয়ে দিবে যে উভয় মুখ খোলা নল কেন বেটার। অ্যান্সার হচ্ছে এক মুখ শুধুমাত্র আপনার বিজোড় হারমোনিক তৈরি করতে পারে, জোরটা তৈরি করতে পারে না। বাট উভয় মুখ খোলা নল যদি চিন্তা করেন, জোর বিজোড় বিভিন্ন টাইপের হারমোনিক সে তৈরি করতে পারে। দ্যাটস এটা হচ্ছে বেটার। ওকে ওকে, রাফা একটা কমেন্ট করছে 2n+1 হবে না মাইনাস হবে, এই রিলেটেড চিন্তা করেন। একটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এখানে ওই যে সিকোয়েন্স যদি চিন্তা করি, আমি উপসুর যদি চিন্তা করি, এটা প্রথম উপসুর, এটা তৃতীয় হারমোনিক, দ্বিতীয় উপসুর পঞ্চম হারমোনিক। ওই ক্ষেত্রে হচ্ছে হারমোনিক আর উপসুরের রিলেশন যদি চিন্তা করি, তাহলে এনতম উপসুর 2n+1তম হারমোনিক, এটা ওকে। আর এখানে হচ্ছে আমি কত কত ফ্রিকোয়েন্সি তৈরি করতেছিলাম, যে এটা হচ্ছে 1 নাম্বার ফ্রিকোয়েন্সি, 2 নাম্বার ফ্রিকোয়েন্সি, ওইখানে হচ্ছে এনতম ফ্রিকোয়েন্সি হচ্ছে 2n-1তম ইন্টু প্রথমটা, ওইটা আলাদা জিনিস। ওইটা উপসুরের সাথে হারমোনিকের রিলেশন না, এটা হচ্ছে উপসুর আর হারমোনিকের রিলেশন। আর উপরে আরেকটা রিলেশন আছে, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা তেমন স্পেশাল কিছু না, ওইটা আলাদা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু করতে 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 এই চ্যাপ্টারে থিওরি যা আছে থিওরি সব শেষ করে ফেলছি। মানে এই চ্যাপ্টারে আমার মনে পড়ে না আর এমন কিছু আছে যেটা থিওরি আমি আপনাদেরকে পড়াই নাই, সবই পড়াই ফেলছি। এখন হচ্ছে ম্যাথ করানো বাকি। তারপর হচ্ছে আজকে কিছু ম্যাথ করায় শেষ করলে পরের দিন থেকে এমসিকিউ আসবে, তারপরে সিকিউ আসবে, তারপর অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস আসবে। তো এই 3টা ক্লাস করলে তরঙ্গ আপনাদের লাইফ থেকে ডিলিট হয়ে যাবে। আমি জানি না আপনাদেরকে থিওরি কতটুকু বুঝাইতে পারছি বা তরঙ্গ জিনিসটা কতটুকু ফিল করতে পারছেন। তো আমরা আমরা এটা আপনাদের পরবর্তীতে আপনারা কমেন্ট করবেন, পোস্ট করবেন, তখন বোঝা যাবে যে আদৌ কি কতটুকু আমরা শেষ করতে পারলাম। দুই একজন আগের স্লাইডটা দেখতে যাচ্ছিলেন, হয়তো অনেকের স্ক্রিনশট নেওয়ার একটা সুপ্ত আশা মনের মধ্যে আছে। তো স্লাইডটা শেষের স্লাইড আনেন ভাই, শেষের স্লাইড আনেন। পানি পানি ম্যাচ শুরু করেন, তাহলে মোটামুটি সবগুলাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আপনার পোস্ট থেকে জানতে পারবো। এনিওয়েজ, তো আমরা এখন তাহলে একটু ম্যাথে চলে যাবো। আমরা লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত 23 নাম্বার পর্যন্ত করছিলাম। এইটা হচ্ছে এইচএসসি 26। হ্যাঁ, ও ও আচ্ছা, কি নাম ভাইয়া? তো হ্যাঁ, চলে আসো, কোনো সমস্যা নেই। সবার কেমন আছো তোমরা সবাই? ওরা তো আমাকে চেনে খুব কম। কি অবস্থা ভাইরা, আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। সো এটা হচ্ছে আমরা আজকে একজনের সঙ্গে তোমাদের পরিচয় করাই দিব।
তোমরা অনেকেই কিন্তু আমাদের ভিজিট করতে আসো মাঝে মাঝে আমাদের শিখো স্টুডিওতে, শিখো দেখতে আর কি, আমাদের টিচারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে। সো তোমার নাম যেন কি? শামীম আহমদ। হ্যাঁ, শামীম আহমেদ। সে আসছে শিখো স্টুডিও দেখার জন্য। সো তোমাদেরই ব্যাচমেট। সো জি। তুমি কিছু বলতে চাও? জি, আমি কেমন বলতে চাই, লাগলো? আমি আলহামদুলিল্লাহ শিখো থেকে, আমি এসএসসি থেকে আছি শিখোতে। আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে শিখোটা খুব একদম, যেটা বলা যায় সবচেয়ে বেস্ট। আমি শিখো থেকে অনেক কিছু শিখতে পারছি। আর এখানে আমি যেটুকু মানে শিখতে পারি সেটা হচ্ছে অন্য কলেজে বা কলেজের যে ক্লাসে অতটুকু আমি পাই না। তো এখানে আমার অনেক বেস্ট লাগে। আর টিচারদের যে ক্লাসগুলো, আর টিচাররা তো অনেক অভিজ্ঞ, সেটা আমার খুব পছন্দের। ধন্যবাদ। আর শামীম একজন লিখছে, কিউট ভাই আমাকে চেনে। আমি তো তোমাদের ক্লাসই না, ইনশাল্লাহ ক্লাস নিব সামনে সামনে ইনশাল্লাহ, ওই যে এডমিশনের সময় যদি কেউ আমাদের রায়হান ভাইয়া কিন্তু খুব সুন্দর ম্যাথ করায়। তোমাদের সামনের ম্যাথ ক্লাস হতে ইনশাল্লাহ রায়হান ভাইয়ের সাথে দেখা হবে। আমি ওই যে কি যে বললে, রায়হান ভাইয়ের ম্যাথ ক্লাস জি করছো না? জি জি, হ্যাঁ, অবশ্যই। ও করছে, আমি ও সার্টিফাই করে দিল। হ্যাঁ, কাহিনীটা বলি। তোমরা ওই এনামুল ইসলাম রেহান, তো একজন এসে বলছে রেহান ভাই কই? তো একজন আমাদের অফিসটা বলছে আমাকে ডেকে আনছে, আসেন আপনি। আয়সা দেখে আমি রায়হান, উনি হচ্ছে রেহান। তো নামে নামে জমে টানে আর কি। তো এই আর কি, এই বিষয়টা তোমরা বুঝে নাও যে আমি আসলে অনেক ম্যাথ পড়াই, কিন্তু সব ম্যাথই স্বপ্নের মধ্যে হয় আর কি, দ্য হিস্ট্রি অফ জিরো আর কি। থ্যাংক ইউ ভাই। তো ঠিক তোমরা আছে। ভালো করে ক্লাস করো। বর্তমানে আমার যে ফিজিক্সের হুম। যে সবচেয়ে সেরা আমি টিচার মনে করতেছি জিমি ভাই, তারপর আছে আমার শুভ ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া ভাইয়া তো তোমাকে। অনেক বড় একটা কমপ্লিমেন্ট যে ক্লাসে অনেক এসে আপনাকে বেস্ট বলতেছে আর কি। আচ্ছা, আমরা অনেক মিস করি, আমরা ওদেরকে অনলাইনে দেখি, কমেন্ট দেখি, কিন্তু এই যে চোখের সামনে দেখতে পাওয়া এই ব্যাপারটা আমাদের জন্য অনেক অনেক আনন্দের। তো এবং আমরা চাই যে তোমরা শুধু এখনই না, যখন অনেক ভালো রেজাল্ট করবে, ওরা একটা ভালো জায়গায় চান্স পাবে, চান্স পাওয়ার পর আবার আসবে, জি তখন ওদের রেজাল্ট সহ ওদেরকে আমরা অনলাইনে দেখাবো। এটা আমাদের অনেক বড় একটা শখ জি, থাকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এইচএসসি 26 তোমাদেরকে অনেক 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 দোয়া এবং শুভকামনা রইলো। তোমরা চলে আসো, আমাদের শিখতে আসবা, আমাদের দেখবা, আমাদের খুব ভালো লাগে তোমরা যখন নানা প্রান্ত থেকে এসে আমাদেরকে দেখা সাক্ষাৎ করো, আমাদেরকে হাই হ্যালো করো। তোমরা চলে আসবে, তোমাদের সবাইকে ইনভাইটেড। ওকে, টাটা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কারা কারা হচ্ছে তোমাদের এই ফ্রেন্ডের মতো করে এই স্টুডিওতে আসতে চাও, তারা অবশ্যই হচ্ছে আহ, আমাদেরকে জানাবে, চাইলে স্ক্রিনশট নিয়ে জানাও যে আমরাও হচ্ছে আসবো ইনশাল্লাহ। এবং শুধু আসবোই না, খুব একটা সুন্দর রেজাল্ট করে মেডিকেলে, বুয়েটে, ভার্সিটিতে চান্স পেয়ে তারপর হচ্ছে আসবো, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা যেখানে ছিলাম, দুই মুখ খোলা নল, এখানে বিভিন্ন ধরনের হারমোনিক তৈরি হয়, সেই হারমোনিক গুলোর রিলেশন আমরা দেখছি। তারপর হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু কথাবার্তা, ভাইয়া একটু আগে যা যা বলছিলাম এই ব্যাপারগুলো এখানে আছে। ওই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে বায়ুস্তম্ভের কম্পন। এখানে দেখানো হয়েছে এক মুখ খোলা নলে কি তৈরি হইতো সেই কেসগুলো। তারপর হচ্ছে উভয় মুখ খোলা নলে কি তৈরি হয় সেটা। এখন আমরা কিছু ম্যাথ করব। ম্যাথ করার আগে আমি একটা ফার্স্ট নিজে ম্যাথ দিই। এটা হচ্ছে P24। দেখি এটা কে কে পারে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, বদ্ধ নলে 24তম হারমোনিক কততম উপসুরের সমান, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ভাই কবে আসলে আপনাকে পাবো? দিন দিন আমার ক্লাস, আসলে আপনাদের ব্যাচের সাথে ওদিন আসলে অবশ্যই ইনশাল্লাহ পাবেন, যদি আমি বেঁচে থাকি আর কি। তো বদ্ধ নলে কত 24তম হারমোনিক কততম উপসুরের সমান, দিস ইজ দ্য কোশ্চেন। এখন বলবেন ভাই আমরা তো একমুখ খোলা নল বা একমুখ বদ্ধ নল জানি, তো শুধু বদ্ধ নল বললে, শুধু বদ্ধ নল বলে চিন্তা করেন, একটা নলে দুই মুখ যদি বন্ধ থাকে তাহলে তো আর কখনোই এখানে কোনো সাউন্ডই পাস করানো পসিবল না। অ্যাটলিস্ট একটা মুখ তো খোলা থাকতেই হবে। তো বদ্ধ নল মানেই আসলে এক মুখ বদ্ধ, অপরটা খোলা। এখন আমরা বদ্ধ নলের ক্ষেত্রে আমরা জানি কি, উই নো n তম উপসুর
ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 তম হারমোনিক, তাই না? এই জিনিসটা আমরা জানি। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে? দেয়া আছে 2n প্লাস 1 হারমোনিকটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 24। তাহলে এখান থেকে n কত আসে? 23/2। তাহলে আসে কত? 11.5। তার মানে কি বুঝলেন? নট পসিবল। ঠিক আছে, এই জিনিসটা পসিবল না, কারণ 11.5তম মানে উপসূর কি পসিবল? কখনোই না। তো আসলে বদ্ধ নলে 24তম হারমোনিক পসিবল না। বুঝতে কি পেরেছেন বাচ্চারা? অবশ্যই আপনাকে আমরা পড়ছি না বদ্ধ নলে, এই যে দেখেন সবাই ভুলে গেছে এখনই, এই যে বদ্ধ নল এই যে একমুখ বদ্ধ থাকতো, শুধুমাত্র বেজোড় হারমোনিক পাওয়া যায়। তাহলে কি 25 হইলে হইতো, 23 হইলে হইতো, 24 কখনোই পাওয়া পসিবল না। তাহলে এই যে আমরা বের করছি বদ্ধ নল, এখানে 24তম হারমোনিক কখনোই পাওয়া পসিবল না। ক্লিয়ার? তো কোশ্চেন কিন্তু আপনাকে এরকম দিবে, কোশ্চেন আপনার মাথায় তখন চিন্তা করবে, আচ্ছা আমরা তো পড়ছিলাম n তম এক পাশে, আরেক পাশে 2n প্লাস 1, তাহলে যেহেতু 2n প্লাস মতো বিজোড় সংখ্যা, 24 তো যেহেতু জোড়, তাহলে মনে হয় এখানে n দেওয়া আছে, তাহলে আমরা 24 দুগুণে 48 প্লাস 1 49, তাহলে এখানে মানে 49তম উপসূর, এরকম মনে হয় কিছু একটা হবে। এবং প্রথম অপশনটা যেটা এমসিকিউ হয়, প্রথম অপশনটা 49 মাস্ট থাকবে, যেন আপনি কনফিউজড হন। এবং দ্বিতীয় অপশনটা 11.5 দিয়ে দিতে পারে, তখন আপনি আরো কনফিউজ হয়ে যাবেন, ভাই আমি কি 11.5 দাগাবো কিনা। কিন্তু 11.5 বলে তো কোনো উপসূর সম্ভব না, তো এখানে কোনোটিই নয় বা হচ্ছে সম্ভব না, এরকম অপশন থাকলে সেটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আমাকে একজন কমেন্ট করছে, আমি ওর নামটা বলবো না, বাট আরো একটা ছোট্ট 30 সেকেন্ডের কাহিনী বলি। তো একজন আমাকে কমেন্ট করছে, ভাই আমি যেদিন বুয়েটে চান্স পাবো ওই দিন আপনার সাথে দেখা করব। তো আমি যখন ইন্টারে ছিলাম, আমার অনেকগুলো ম্যাথ টিচার, মানে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় না, মানে একটা জায়গায় এক একটা ম্যাথের তো অনেকগুলো পার্ট ছিল। আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে 3টা পার্ট ছিল, সেকেন্ড পেপারে 3টা পার্ট ছিল। আপনাদের যেরকম ম্যাথ ফার্স্ট পেপার একটা বই, সেকেন্ড পেপার একটা বই, আমাদের এরকম ছিল না। 2014 সালে কাহিনী বলতেছি। তো আমাদের ফার্স্ট ইয়ারে ম্যাথ ত্রিকোণমিতি পড়াইতো এবং সেকেন্ড পেপারে ক্যালকুলাস পড়াইতো একটা ভাইয়া, বুয়েটের সিএসসি তে পড়তো, 11 ব্যাচ, মনির ভাইয়া। তো ভাই আমার খুব প্রিয় ছিল, এবং ভাইয়ের সাথে কেন জানি অনেক সময় থাকে না যে টিচার কিছু একটা লেখার আগেই, মানে টিচার একটা কথা বলতেছে, সামনে টিচার একটা জিনিস বলতে যাচ্ছে, কিন্তু বলার আগেই আসলে আপনি টিচারের সাথে এত বেশি কানেক্টেড, আপনি অলরেডি বুঝে ফেলেন যে ভাইয়া আগামী 2-3 মিনিট পর কি বলবে, আপনি আগেই ধরে ফেলছেন। তো ভাইয়ার সাথে, মানে মনির ভাইয়ের সাথে আমার অলওয়েজ এই ঘটনাটা ঘটতো, যে আমি আগেই বুঝে ফেলতাম যে মনির ভাইয়া কি করতে যাচ্ছে, এবং দেখা যেত একটা সময় উনি অঙ্ক করার আগেই দেখা যেত আমি এটা করে বসে আছি। তো ভাইয়া আমাকে খুব পছন্দ করতো। তো আমার যখন বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয়, তো তখন তো আলহামদুলিল্লাহ 12তম হইলাম। তো তার পরের দিন বা 2-1 দিন পরে হঠাৎ করে দেখি মনির ভাইয়া হচ্ছে ক্লাস নিতে ঢুকতেছে। তা আমি জোরে চিৎকার করছি, মনির ভাইয়া, মানে আগে তো কখনো ভাইয়ার সাথে যায় কথা বলবো, ভাইয়ার সাথে সামনাসামনি, মানে ওইটাই আমার সাথে ভয় লাগতো। কিন্তু মানে যখন রেজাল্ট দেওয়ার পর তখন আমি দূর থেকে গেছি মনির ভাইয়াকে, তখন আমি বলছি, মনির ভাইয়া, অনেক জোরে চিৎকার করছি। তো ভাইয়া আমাকে বলছে, আরে শুভ কি অবস্থা? তো ভাইয়া বুয়ে তো রেজাল্ট দিছে। তো এটা বলার পর ভাইয়া আসলে রেজাল্ট জিজ্ঞেস করে, বিকজ ভাইয়া আগে থেকে রেজাল্টটা শুনছিল। তো ভাইয়া হচ্ছে নিজে হাত বাড়ায় হচ্ছে বুকে টেনে নিছে। ওই যে ভাইয়াকে যে বুকে জড়ায় ধরছি, মানে এটা যে আমার লাইফে কত বড় একটা এক্সপিরিয়েন্স, আমি আসলে আপনাদেরকে মানে বলে বুঝাইতে পারবো না আর কি। ঠিক আছে, তো ও যে ও বললো যে ইনশাল্লাহ বুয়েটে চান্স পেয়ে দেখা করব, এই কথাটা কিন্তু অনেক ভারী একটা কথা। আমি জানি না আপনারা ফিল করতে পারেন কিনা, আমার লাইফে আমি ফিল করছি আর কি। আমার কাছে সবসময় মনে হতো যে আমি যেদিন চান্স পাবো ওদিন ইনশাল্লাহ আমি যাব, এবং প্রত্যেকটা মেন্টরের সাথে যে আমি আলাদা হবে আমি হচ্ছে দেখা করছি, কথা বলছি, খুব ভালো লাগছে। তো ওই অনুভূতিগুলো মানে লাইফের বেস্ট অনুভূতিগুলোর মধ্যে একটা। এটা আসলে মানে যে ফিল করছে, এক্সপিরিয়েন্স করছে, সেটা অনুভূতিটা বুঝবে। ইনশাল্লাহ আপনারাও এই এক্সপিরিয়েন্সটা করবেন। তো আমরা এটা করে ফেললাম 24 নাম্বার। এরপর আরেকটা করব, এটা হচ্ছে 25, P25। তো এবারের প্রশ্নটা হচ্ছে, খোলা নলে
খোলা নলে 27তম উপসুর কততম হারমোনিক? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, এবার চলেন আমরা একটু সলভ করি। আমরা জানি কি n-তম উপসুর is equals to n+1 তম হারমোনিক। তাহলে আমাকে কত দেওয়া আছে? আমাকে কোন জিনিসটা দেওয়া আছে? আমাকে হচ্ছে উপসুর দেওয়া আছে 27তম। দ্যাট মিনস n is equals to 27। তার মানে n+1 সেটা কত হবে? 28 তম হারমোনিক। তাহলে 28 এইটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার লেখার পর কিন্তু একটা ঢেউ দিতে হবে। অ্যান্সার লেখার পর যদি ঢেউ না দেন তাহলে কিন্তু স্যার মার্কস কেটে দিতে পারে। ঠিক আছে, কে কে বুঝতে পারছেন কমেন্ট করেন। এই যে সবাই সবাই হচ্ছে বলছে ওকে ওকে ওকে, মানে সবাই আর কি ঢেউ খেলানোটা বুঝতে পারছেন, এই তো ঠিক আছে, ঢেউ বুঝলেই হইলো, অঙ্ক না বুঝলে সমস্যা নাই। 25 নাম্বার পর্যন্ত শেষ, এবার আমরা 26 নাম্বার করব। P26, চলেন আমরা 26 নাম্বারটা একটু দেখে আসি। 26 নাম্বারে যেটা বলতেছে সেটা হচ্ছে একটি একমুখ খোলা নলে, খেয়াল করেন 512 হার্টজ কম্পাঙ্কের একটি সুশলাকা প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে। একমুখ খোলা নলে একটা সাউন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। ওকে, তারিফুল ইসলাম আমার সাথে অনেকগুলো কমেন্ট করছে, ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য। ওকে, তো কি বলছে? ডেঞ্জারাস ঢেউ। আচ্ছা ঠিক আছে, এটা ঢেউ। পি মানে কি? পি মানে হচ্ছে পাইনাপেল। পাইনাপেল 26, ঠিক আছে। এই চ্যাপ্টার কি হাফ সেঞ্চুরি হবে? আপনারা চাইলে হবে। আর সবাই মোনাজাত করে, আল্লাহ তোমার কাছে সরি কি জানি বলে, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম 50 যেন হয়, হাফ সেঞ্চুরি যেন হয়, তাই না? সো P26, পাইনাপেল 26 আমরা করতেছি। তো আমরা দেখতেছি যে একটা খোলা নল, এটা কি বলছে? একমুখ খোলা নলে একটা সাউন্ড তৈরি হচ্ছে, একটা ফ্রিকোয়েন্সি আছে, আর আমার সুশলাকার একটা ফ্রিকোয়েন্সি আছে। ওই দুইটা ফ্রিকোয়েন্সির গ্যাপ যদি আপনার 5 হয় তাহলে কি প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হবে, সেটাই বলছে। এবার বলছে সুশলাকা কর্তৃক নিশ্চিত সুরের কম্পাঙ্ক অপেক্ষিত বেশি। আচ্ছা, সুশলাকার ফ্রিকোয়েন্সি বেশি, আমার নলের মধ্যে ফ্রিকোয়েন্সি কম। নলের দৈর্ঘ্য কি পরিমাণ কমালে এটি সুশলাকার সাথে ঐকতানিক হবে? শব্দের বেগ বিটা দিয়ে দিছে হচ্ছে 340। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে সুরশলাকা সেটার ফ্রিকোয়েন্সি কত? সেটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে একমুখ খোলালে এত কম্পাঙ্কের সুরশলাকার সাথে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 512 হার্টজ। এবার একটা কথা বলা আছে, দেখেন সুরশলাকা কর্তৃক তৃতীয় সুরের কম্পাঙ্ক অপেক্ষিত বেশি। তাহলে সুরশলাকারটা যদি বেশি হয় তাহলে নলের কম্পাঙ্ক, নলের ফ্রিকোয়েন্সি সেটা যদি আমরা চিন্তা করি, সেটা তাহলে কত পরিমাণ কম? 5 পরিমাণ কম। তাহলে 512 থেকে 5 কম হবে, তাহলে কত হবে? 507 হার্টজ, তাই না? আচ্ছা, এবার চিন্তা করেন, আমাকে বলছে কি যে দৈর্ঘ্য কি পরিমাণ কমালে, নলের দৈর্ঘ্য কি পরিমাণ কমালে সেটা হচ্ছে ঐকতানিক হবে, মানে ফ্রিকোয়েন্সিটা 5 পরিমাণ বেড়ে 512 হবে। এখন আমরা জানি একমুখ খোলা নলে, উই নো একমুখ খোলা নলে আমরা কি জানি? আমরা জানি F is equals to V divided by 4L। F equals to V divided by 4L। কিভাবে বুঝলাম? দেখেন, যারা ভুলে গেছেন, এটা যদি ধরেন ফিজিক্স পড়া না হয়ে, আপনার ক্লাসের একটা পোস্ট হইতো, তাহলে কিন্তু একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম এখানে আঁকা দিছে না ওকা দিছে এটা মনে থাকতো আপনার। তো ভাইয়া এত কষ্ট করে পড়াইছি, দেখবেন আপনি ভুলে গেছেন। এই যে দেখেন ভাইয়া পড়ছিলাম, একদম আলাদাভাবে কিছু না যদি বলে দেয়, যে শুধু যদি বলে একমুখ খোলা নলে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে, তাহলে আমরা অলওয়েজ কোন ফ্রিকোয়েন্সিটাকে ধরে নিব? সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি বা মূল সুর ধরে নিব। যদি আমাকে আলাদাভাবে বলে দেয় দ্বিতীয় উপসুর, সপ্তম হারমোনিক, এইটা ওইটা, তাহলে আলাদা হিসাব। কিছু না বললে আমরা অলওয়েজ মেইন কম্পাঙ্কটাকে ধরে নিব V/4L। সো এই যে V/4L সেটা আমরা এখানে আসছি, কোথায় চলে গেলাম? এই তো। সো V/4L
এটা যখন শুরুতে ছিল একরকম, এখন আমাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে শুরুতে আমার কত ছিল দেখেন, শুরুতে আমার ছিল হচ্ছে 507 হার্জ, ভি কত 340, এটা আমি ধরলাম 4 ইন্টু L1। তাহলে এখান থেকে আপনি একটা L1 পাবেন, কিছু একটা মান আসবে। এখন আপনাকে কি করতে বলছে, আপনাকে বলছে এই দৈর্ঘ্যটা একটু কমাইতে। দৈর্ঘ্য কমাইলে কি হবে, দৈর্ঘ্য যত কমাবো ফ্রিকোয়েন্সি তত বাড়বে। তাহলে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু V/4L। দৈর্ঘ্য যত কমাবো ফ্রিকোয়েন্সি তত বাড়বে। তাহলে ফ্রিকোয়েন্সিটাকে বাড়াইতে হবে, বাড়ায় আমার কত করতে হবে, 512 বানাইতে হবে। তাহলে তো দুইটা একসাথে কি বলবো, ঐকতানিক হওয়া। ঐকতানিক হওয়া মানে একই ফ্রিকোয়েন্সি হওয়া। তাহলে 340 ডিভাইডেড বাই 4 ইন্টু L2। তাহলে এখান থেকে আমার L2 কত সেটা বের হয়ে যাবে। তো আমরা দুইটা একটু বের করি, কত কত আসে। 340 ডিভাইডেড বাই 507 কত আসে, 0.6706 মিটার। তাহলে এটাকে সেভ করব এতে। 340 ডিভাইডেড বাই, এই একটু ভুল করেছি মনে হয়, 4 দিই নাই, হ্যাঁ 4 দিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে তো নীল কালি। সো 0.1676 মিটার। ওকে, সো এইটা হচ্ছে আমার প্রথম জিনিসটা। আর পরেরটা যদি আমরা চিন্তা করি, এটাকে এতে সেভ করে রাখলাম। পরেরটা জাস্ট কি হবে, পরেরটা হচ্ছে জাস্ট 507-এর জায়গায় 512 হবে। তাহলে এটা কত আসে, এটা হচ্ছে 0.1660 এত মিটার। তাহলে অতএব লেন্থ কমাতে হবে। এটা হচ্ছে L1 মাইনাস L2। আমরা যদি বিয়োগ করে ফেলি এ মাইনাস অ্যান্সার, তাহলে কত আসে, 1.67637 10⁻³ এত মিটার। এই হচ্ছে অ্যান্সার, যে আমাকে আমার লেন্থটা এতটুকু পরিমাণ কমাতে হবে। আমাকে আমার লেন্থটা এই পরিমাণে হচ্ছে কমাতে হবে। এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, ঢেউ না দিলে কিন্তু নাম্বার দিবে না। ওকে, ডান। 5 মাইনাস হয়েছে কেন, আমাকে একজন কমেন্ট করছে। কোনো সমস্যা নেই, কে কে বুঝছেন একটু কমেন্ট করেন তো, আমি পুরোটা আরেকবার বুঝাবো, সমস্যা নেই। কে কে বুঝছেন, আমাকে একজন কমেন্ট করছে, ভাই আপনি জোকস করার সময় হাসি থামিয়ে রাখেন কিভাবে, একটু টিপস দেন। এটা দিব না, এটা আলাদা একটা কোর্স আমরা লঞ্চ করব, যে হচ্ছে কিভাবে জোকস বলতে হয় 101। এইটা যারা আর্লি রেজিস্টার করবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। কোড হচ্ছে SB14, শুভ বুয়েট 14। এটা যারা করবেন তার জন্য 90% ডিসকাউন্ট। জান ভাইয়া ডিসকাউন্ট দিয়ে দিলাম, এই এত বড় ডিসকাউন্ট পাবেন না। আমি কোড দিয়ে দিলাম SB14, শুভ বুয়েট 14। হ্যাঁ, এটা দিলে 90% ডিসকাউন্ট। কিভাবে জোকস বলতে হবে না হেসে। আচ্ছা, সো আমরা এটাই, যে একজন এটা আমাকে বলছে বজি নাই, হ্যাঁ, ওর কমেন্টই একটা জোকস। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলছে, একটা একমুখ খোলা নল, সেখানে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে। সো ফার্স্ট অফ অল, একমুখ খোলা নলের ফ্রিকোয়েন্সি সূত্র কি, V/4L। তা একটা নলে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, একটা সাউন্ড তৈরি হচ্ছে, পাশে একটা সুশলাকা, ওইটাতে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে। ওই দুইটা ফ্রিকোয়েন্সি মিলিয়ে একটা বিট তৈরি হবে। বিট কত, 5। এখন দেখেন, আপনার সুশলাকার ফ্রিকোয়েন্সি 512 দেওয়া আছে। তাহলে আপনার অপরটা কি, 512 +5 হইতে পারে বা -5 হইতে পারে, দুইটা যে কোনো একটা। +5 হলে 517 হইতো, -5 হলে 507 হইতো। 517 বা 507, দুইটা যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা? দেখেন, ওরা অলরেডি বলেই দিছে যে সুশলাকা থেকে নিশ্চিত সুরের কম্পাঙ্ক অপেক্ষিত বেশি। তাহলে সুশলাকারটা যদি বেশি হয়, নলেরটা কি কম হবে। তাহলে এই জন্য প্লাসটা না নিয়ে মাইনাসটা, অর্থাৎ 517 না নিয়ে 507, সেটাকে আমরা চুজ করছি। ঠিক আছে, কোর্স কত টাকা? এটা আসলে ভাইয়া, এই কোর্সটা মানে নর্মাল যে আপনারা শিখতেছেন, রূপক বলছে যে ভাই, যে যিনি বলে জোকস করার উপায়, হ্যাঁ, বা জোকস বলার উপায় রিলেটেড যে কোর্সটা, শুভ ভাইয়া স্পেশাল কোর্স, 90% ডিসকাউন্ট আছে একটা কোডে। তো এইটার কোর্সটা ভাইয়া
একটু স্পেশাল, যেহেতু এটা আসলে রিয়েল লাইফেও এটা একটা সারা জীবন কাজে লাগবে। তাই এইটা ভাইয়া টাকাতে কিনতে পারবেন, এটা ডলার লাগবে, হ্যাঁ। তো এইটা যদি কেউ জিজ্ঞেস করতে চান যে এটার অ্যামাউন্টটা কত, তাহলে ভাই কি পার্সোনালি নক দিতে হবে, এটা কি ডলারে পেমেন্ট করতে হবে। যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি এটা কিনতে পারবেন, নাহলে আপনি নর্মালি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বা হচ্ছে আপনি বিকাশ টিকাশ দিয়ে এগুলো চলবে না। এটা স্ট্যান্ডার্ড, সবকিছু একটা স্ট্যান্ডার্ড আছে না, এটা ক্রেডিট কার্ড ছাড়া বা হচ্ছে আপনার বাইরের ফরেন কার্ড ছাড়া, ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া এটা পারচেস করা পসিবল হবে না, হ্যাঁ। ডলারে পেমেন্ট। কত ডলার ভাইয়া পরে বলবো। সো আপনার তাহলে দেখেন যে আমরা প্রথমে যেটা করলাম 507 ছিল, মানে 507 ভ্যালুটা বসালাম, এখান থেকে ইনিশিয়ালি নলের দৈর্ঘ্য কত ছিল সেটা বের করলাম। কিন্তু আমাকে বলছে যে নলের দৈর্ঘ্যটা চেঞ্জ করতে হবে, বা বলেই দিছে কমাইতে হবে। নলের দৈর্ঘ্যটা কমায় কি, কতটুকু কমানো হলে আমার সুশলাকার সাথে নলের কম্পাঙ্কটা মিলে হচ্ছে ঐকতানিক হয়, মানে একই ফ্রিকোয়েন্সিতে পৌঁছে। তার অর্থ আমাকে বলতে চাইছে আগে তো আমার 507 হার্টজ ছিল, সেটাকে বাড়ায় 512 হার্টজ করতে হলে আমাকে দৈর্ঘ্যটা কতটুকু চেঞ্জ করতে হবে। তো আমি তাহলে চিন্তা করছি যদি 512 হার্টজ হইতে হয় তাহলে দৈর্ঘ্যটা কত লাগবে সেটা বের করছি, আর আগে যতটুকু ছিল সেটা বের করছি। তাহলে আমাদের আগে থেকে এখন কমাইতে হচ্ছে, কতটুকু কমাইতে হয় সেটা আমরা বের করলাম, এটাই হচ্ছে উত্তর। সো একজন বলছে ভাই সবসময় আপনার কাছে একটু কমায় রাখেন, আমি তো 90% ডিসকাউন্ট দিছি। তাহলে যদি কেউ খুব বেশি হয় তাহলে আমি 91-92% ডিসকাউন্ট করে দিব। ওইটার জন্য আলাদা একটা কোড আছে, ওইটাও বলে দিই। এসবি EEE 14, শুভ বুয়ের EEE 14, হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে তাহলে আপনি 92% ডিসকাউন্ট পাবেন। আর বললেন না, তাহলে দেখা যাবে আমার খরচে পোষাবে না, ঠিক আছে। তো এবার বুঝছেন যে কেন নিচে ঢেউ দিতে হবে, না হলে নাম্বার কেটে দিবে। পেপাল দিয়ে, হ্যাঁ পেপাল দিয়ে করা যাবে, কিন্তু পেপাল এখনো বাংলাদেশে আসে নাই, এটা দুর্ভাগ্য। এনিওয়েজ আমার ক্লাস কি টাইম আছে, আর কিছু টাইম আছে, সমস্যা নেই। তো আমরা কত নাম্বার করলাম, আমরা হচ্ছে 26 করছি, তারপর হচ্ছে পাইনাপেল 27, পাইনাপেল 27 করবো এখন, হ্যাঁ। তো এবার আমাকে কি বলছে দেখেন, একমুখ খোলা নল থেকে নিশ্চিত মৌলিক সুরের কম্পাঙ্ক। একমুখ, তাহলে একমুখ কথাটা ইম্পর্টেন্ট। একই ধরনের দুমুখ খোলা নল থেকে নিশ্চিত মৌলিক সুরের কম্পাঙ্ক কত হবে। তো খেয়াল করে দেখেন, এক মুখের জন্য আমরা কি জানি, মৌলিক কম্পাঙ্ক যদি আপনি বলেন সেটা হচ্ছে V/4L, এটা আপনাকে বলে দিছে হচ্ছে 200 হার্টজ। দুই মুখ খোলা নল যদি আপনি চিন্তা করেন, ওইটার জন্য যেটা হয় সেটা হচ্ছে V/2L। তো ওই যে বলছিলাম আপনারা ভুলে যাবেন, এটা তো ভাইয়া জানি, তাই আপনাদের জন্য কি করতে হয়, আবারও আগের স্লাইডে ব্যাক করতে হয়। জীবনটাই এরকম, তাই না। এই দেখেন, দুই মুখ খোলা নলে সবার প্রথমে যে ফ্রিকোয়েন্সি হয়েছিলাম এটা কি, 15 মিনিট হবে। আচ্ছা ঠিক আছে। তো V/2L এটা আমরা পেয়েছিলাম, তাহলে আমরা এখানে এই জিনিসটা বসাই দিব, এই যে V/2L এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে এটার মান আমরা দেখেন কিভাবে লিখতে পারি, V/4L এইটাকে 2 দিয়ে গুণ দিব, তাহলেই তো হয়ে যায়। V/4L এটার মান কত ছিল, 200, 2 ইন্টু 200। অনেকে আমাকে কমেন্ট একটু আগ থেকেই করে রাখছিল যে কমেন্টের অ্যান্সার হবে হচ্ছে 100, হ্যাঁ। অনেকে আমার রেগুলার খুব প্রিয় স্টুডেন্ট, যারা আমার কাছে এক্সট্রা ডিসকাউন্ট চাইছিল, তারাই হচ্ছে যে বলছে এটার অ্যান্সার 100 হবে। তো আমার স্টুডেন্টরা মানে অন্য লেভেলে জোকসের কোর্সের জন্য ইন্টারেস্টেড হয়ে ওরা জোকস কমেন্ট করা শুরু করছে। ওরা বলছে 2 ইন্টু 200 এটা গুণ করলে নাকি 100 হয়। অস্থির, কোর্সের আগ থেকেই ওরা হচ্ছে ইন্টারেস্টেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 400 হার্টজ, তাই না। তাহলে আমরা এক মুখ খোলা নলে জানি V/4L মূল সুর, দুই মুখ খোলা নলে জানি V/2L। তো এটাকে একটু সাজাই লিখলাম, এই V/4L দেওয়া ছিল, ওইখান থেকে আমরা এটা বের করলাম 400 হার্টজ। ওকে ওকে, রাফা বলছে আমারটা কারেক্ট হয়েছে, ডান। এবার আমরা, এটা কত নাম্বার ছিল, পাইনাপেল 27, এবার পাইনাপেল 28-এ যাই। P28 এখানে আছে এত মিটার দীর্ঘ, তার মানে আমার কি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে। একমুখ বদ্ধ অর্গান নল থেকে প্রথম উপসুরটির কম্পাঙ্ক নির্ণয় করো, বেগ দেওয়া আছে। তাহলে প্রথম উপসুর একমুখ, তাহলে প্রথম উপসুর এটা মানে কত, 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে তৃতীয় হারমোনিক। তাহলে আমরা কতটুকু পাইলাম, 2 ওকে 2 প্লাস 1 মানে হচ্ছে থার্ড হারমোনিক। থার্ড হারমোনিক মানে কি 3 ইন্টু F1, বা F1 কত ছিল, V/4L।
তাহলে 3 ইন্টু ভি দেওয়া আছে 330, 4 ইন্টু এল কত দেওয়া আছে 1.5। তাহলে এখানে আসে কত, নিচে 6, নিচে আসে 6, উপরে 3, তার মানে 330 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে 115 হার্টজ। ঠিক আছে, এটার মধ্যে ঢেউ না দিলেও অ্যান্সার দিবে, আপনাকে মার্কস দিবে, কারণ এখানে বক্স আছে, হয় বক্স লাগবে না হয় ঢেউ লাগবে, এটা যে কোনো একটা না দিলে আপনাকে মার্কস দিবে না। ক্লিয়ার? যে একজনে ও আচ্ছা সরি 115 তো না, 165। এত সুন্দর সুন্দর কারিশমা দেখায়, লাস্ট টাইম ভুল করে ফেলি, 150 আর 15, হ্যাঁ 165 হার্টজ। সো ক্লিয়ার সবাই? ওকে ওকে, তাহলে আমরা এটা ডান, আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করলাম, এটা করে ফেললাম, এটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এরপর কি হোমওয়ার্ক চলে আসছে? আচ্ছা, হোমওয়ার্ক চলে আসছে। সো আজকের ক্লাস আর এক্সটেন্ড না করি, আজকের ক্লাস আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক থাকবে, আজকের ক্লাসে হোমওয়ার্ক একটু কম, 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসে, এর বেশি হোমওয়ার্ক আপনাদের নাই আজকে, এইটুকুই ডান, জীবন সুন্দর। সো এই তো আমাদের আজকের ক্লাসের শেষ অংশ। তো আমি একটু বলে রাখি, আমাদের আর 3টা ক্লাস আছে এই চ্যাপ্টারে, একটা হচ্ছে নেক্সট ক্লাসটা এমসিকিউ সলভিং, পরেরটা সিকিউ সলভিং, তারপরটা অ্যাডভান্স প্রবলেম সলভিং। আমরা ওই ক্লাসগুলো করব, বাট করার আগে খুবই বেটার হয় যে 7টা থিওরি ক্লাস হয়েছে, যেটার মধ্যে আমরা সবগুলো থিওরি কভার করছি, এগুলো আপনি ভালোভাবে একবার দেখে আসেন, তারপর 3টা ক্লাস করেন। আই থিঙ্ক আপনার আগামী 3টা ক্লাস করলে এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো জায়গা থেকে, বোর্ড হোক, অ্যাডমিশন হোক, কলেজ হোক, অলিম্পিয়াড হোক, যে কোনো জায়গা থেকে আসুন না কেন, আপনি পারবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো, কতটুকু বুঝলেন, চ্যাপ্টারের থিওরি শেষ হলো, থিওরি কি আদৌ বুঝতে পারছেন কিনা, এই জিনিসটা আমাদেরকে জানাবেন, সেগুলিতে পোস্ট করবেন। অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন, মনে বল রাখবেন, ওভার প্রেশার নেবেন না, যতটুকু পর্যন্ত প্রেশার নিলে আপনি ওইটাকে টার্গেট অ্যাচিভ করতে পারেন ততটুকু নেবেন। অনেক বেশি প্রেশার নিয়ে হতাশ হওয়ার কোনো দরকার নাই, আস্তে আস্তে ছোট ছোট করে টার্গেট নিয়ে স্টেপ ওয়াইজ আগায় যাবেন, অনেক ভালো করবেন। আমাদের সাথে থাকবেন, যে কোনো প্রবলেম হোক আমাদেরকে পার্সোনালি জানাবেন। ঠিক আছে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।